তোর লজ্জা করে না কাজের ছেলে হয়ে বাড়ির মালিকের মেয়েকে প্রপোজ করার? তোর মতো ছোট লোকেরা টাকা পয়সার লোভে বড়লোক বাড়িতে কাজ নেয়। কি ভেবেছিস তোর মতো খ্যাত ছোট লোক গরিব কাজের ছেলেকে আমি পছন্দ করব? শালা হারামি, মুখের সামনে থেকে দূর হয় এখনই। অর্ক চমকে যায়, নিঃশ্বাস ভারী হয় ওর। ঠিক তখনই শুনতে পায়, এই অর্ক, ঘুমাচ্ছিস? সকাল বাজে 8টা, কাপড়গুলো এখনো ধুস না? ওঠ, হরামির বাচ্চা। রেবেকা বেগমের তীক্ষ্ণ গলা কানে ঢুকতে জেগে উঠে অর্ক। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, আর কথাগুলো স্বপ্নে অরণি অর্ককে বলেছে। অর্ক কাজের ছেলে হলেও অরণিকে খুব ভালোবাসে, তবে আর শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে ওর। মাথা ঘুরে চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছে বারবার। ঘরের কোনো একটা পাতলা মাদুরের উপর শুয়েছিল সে। ওর শরীরের ভাষা বলে দিচ্ছে ওর আজ ভালো লাগছে না, কিন্তু রেবেকা বেগমের কণ্ঠে এতটুকু সহানুভূতি নেই। তিনি আবার গর্জে উঠে বলল, তোর মতো অলস গরিব কপাল পোড়া ছেলেটারে দয়া করে রাখা হয়েছে। আমার জামা কাপড় নষ্ট হইয়া যাচ্ছে, আর এইটা ঘুমাচ্ছে পড়ে পড়ে। ওঠ বলছি, হারামির বাচ্চা। ছাড়ি শুনে অর্ক উঠে বসে, চোখ কষলায়, ঠোঁট শুকিয়ে গেছে। ধীরে ধীরে বলে, মাফ করবেন আন্টি। শরীরটা একটু খারাপ লাগছে, তাই দ্রুত উঠতে পারিনি। অর্কের কথা শুনে রেবেকার মুখ রক্তিম হয়ে ওঠে। গর্জে আবার বলে উঠল, আন্টি, আন্টি! বেগম সাহেবা বল ছোট লোক। আর তোর শরীর খারাপ? হ্যাঁ রে, গরিব মানুষের শরীর আবার খারাপ হয় কবে? তোদের শরীর তো কাজ নিয়ে অন্যের বাড়িতে পড়ে থাকবার জন্য। কাম করবি না, খামোকার জায়গা দখল কইরা রাখছিস। কথাগুলো বলে একটা কাপড়ের বালতি ছুঁড়ে মারে অর্কের দিকে। পানি ছিটকে পড়ে ওর জামায়। শরীরটা ঠান্ডায় কেঁপে ওঠে। মাথা নিচু করে কাপড় তুলে নেয় সে। রেবেকা গটগট করে চলে যায়। বিশাল বাড়িটার মালিক আশরাফ চৌধুরী। আশরাফ ভিলাতে থাকে অর্ক কাজের লোক হয়ে। বালতি নিয়ে সে দ্রুত ওয়াশরুমে যায়। জ্বরে গা পড়ল, সেই সব নিয়ে অর্কের ভাবার সময় নেই। খুব যত্ন করে প্রায় 10-15টা কাপড় কাচল। রোদে মেলে দিয়ে আবার চলে আসলো রান্নাঘরের দিকে। খুব আস্তে ধীরে রান্নাঘরের দিকে হেঁটে যায় অর্ক। হঠাৎ পিছন থেকে আরান সাহেব ধমকে ওঠে, ওরে, এত ধীরে হাঁটতেছিস কেন? তাড়াতাড়ি কইরে চল। চা বানায় আন। গায়ে কি শক্তি কমে গেছে তোর? জলদি চা আনবি। আশরাফের ছোট ভাই আরান তেমন কিছুই করে না। অর্ক জি বলে এগিয়ে যায়। রান্নাঘরে ঢুকতেই ঝর্ণা খালা মুখ টিপে হাসছেন, তবে আজ মমতা নেই তার চোখেও। ঝর্ণা আরেকটা কাজের মহিলা, মাঝে মাঝে অর্ককে সামান্য আদর করে। ঝর্ণা বলে, তোর মুখে তো রং নাই রে, দেশলাইয়ের মতো হয়ে গিয়েছিস। আজ তুই কিছু খেয়েছিস? অর্ক হাসে। না খালা, কাল রাতেও কাজ শেষ করতে করতে ঘুমিয়ে গেছিলাম। আসলে একটু কাজ। ঝর্ণা কিছু বলার আগে অরণির গলা আসে পাশের ঘর থেকে। অরণি হলো আশরাফ সাহেবের একমাত্র মেয়ে। দেখতে যেমন সুন্দরী, তেমন বেশ অহংকারও আছে। অর্ককে চিৎকার করে ডাকে। এই সার্ভেন্ট, আমার জুতা কই? কাল রাতে তোকে ধুতে বলেছিলাম। অর্ক ছুটে যায়, কিন্তু ওর গায়ে তখনও জ্বর। পা টলে পড়ে যেতে যেতে সামনে নেই। অরণির সামনে আসে অর্ক। অরণি দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বলে, উফ, একটাও কাজ ঠিকমতো করতে পারে না। গরিবদের শরীরে কি শুধু পচা রক্তই থাকে? তোকে বলেছিলাম জুতো পরিষ্কার করে রেখে যাবি, যাসনি কেন? অরির মা রত্না আর তার বোন রেবেকা বেরিয়ে আসলো। অর্ককে দেখে নাক ছিটকায় আর অরণিকে বলে, তোর বাপের কপালে এইটুকু গরিব কাজের ছেলেটাও বেশি হয়ে গেছে। রাস্তার ছেলে পুলেও তো ভালো, মা মরেছে আর রেখে গেছে আর একটা কাজ চোর। অর্ক চুপ করে দাঁড়িয়ে থাকে। গায়ে কেউ কিছু না ছুড়লেও মুখের কথার বুকে ছুরি চলে যায় তার। অর্ক জুতা জোড়া রেখে চলে যায় নিজের ঘরে। পাতলা একটা শর্টকের অপরে খাপটি মেরে বসে। কাজ করতে করতে অর্কের চোখে জল আসে, কিন্তু সে লুকিয়ে ফেলে। মনে পড়ে তার মা নাসিমা বেগমের কথা। এই বাড়িতে কাজ করতেন, ঝাড়ু দিতেন, বাসন মাজতেন, কাপড় ধুতেন। সারাদিন শুধু একটা কথাই বলতেন অর্ককে, গরিব ঘরে জন্ম হয়েছিস ঠিক আছে, কিন্তু গরিব মন নিয়ে বাঁচিস না। পর শিখ, একদিন এই বাড়ির চেয়েও বড় হইবি। তার মা মারা যান হঠাৎ এক অসুখে। তখন এবারে কেউ একটা গ্লাস পানি দেয়নি ওর মায়ের মুখে। মায়ের মৃত্যুর পর অর্ক এসেছিল এই বাড়িতে, শুধু 2টা জামার একটা বই নিয়ে। মায়ের কাজের জায়গাটা যেন দেখে দেয়। আজ মায়ের ঘরের কাজ এখন তার ঘাড়ে, কিন্তু সম্মান তার চেয়েও ছোট ছোট জিনিস তাকে পদে পদে অপমান করে। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, সেই গাড়িতে অরণ্যে গিয়েছিল ট্রে। গাড়িতে অনেক কাদা লাগিয়ে আনে। অর্ককে চিৎকার করে ডাকে গত রাতে। অর্ক, ওই ছোট লোকের বাচ্চা, কাজের লোক। জি ম্যাম।
আমার গাড়ির অনেক জায়গায় কাদা লেগেছে, ভালো মতো মুছে দিবি। কোনো জায়গাতে যেন কাদা না থাকে। এদিকে দেখ, আমার জুতোয় অনেক কাদা, এটাও পরিষ্কার করবি। কিন্তু ম্যাম, এত রাতে? চুপ, ছোট লোক, মুখের ওপর কথা বলিস। কথাটা বলে অরণি তার জুতো খুলে অর্কের দিকে ছুঁড়ে মারে। অর্কের পেটে এসে লাগে জুতো। সারা রাত বৃষ্টিতে ভিজে সে গাড়ির সবকিছু পরিষ্কার করে একদম চকচক করে দেয়। বৃষ্টিতে ভেজার কারণে ওর জ্বর চলে এসেছিল। পর রাতে জ্বরের জন্য ঘুমিয়ে যায়। আর আজ সকালে যা হলো তা ভেবে অর্কের যেন চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে। অর্কের মনে পড়ে যায় রান্নার কথা, রান্নাটাও তার করে দিতে হয়। আরও কাজের লোক আছে, সবার সাথে এই বাড়ির মানুষরা এমন আচরণ করে। অর্ক দুপুরে চা নিয়ে যাচ্ছিল ড্রয়িং রুমে। সেখানে অতিথিরা বসে আছে, অরণির বন্ধুরা এসেছে। অর্ক সবার দিকে তাকিয়ে চা দিতে থাকে। শরীর খারাপের কারণে হঠাৎ হাত কাঁপছে তার। এমন সময় চায়ের কাপ পড়ে যায় অরণির বান্ধবী মিহির গায়ের উপর। তৎক্ষণাৎ কষে চড় দিয়ে চিৎকার করে বলে ওঠে মিহি। ইস, এ কি করলি? আমার পায়জামাটা একেবারে নষ্ট করে দিলি। কি ভাই অরুণী, কি করলো এটা? দেখ, কাকে ধরে এনেছিস? অরণি দাঁড়িয়ে বলল। ওরে, এত সাহস তোর! মুখ দেখে তো নর্দমার পানি মনে হয়। আর তুই 20,000 টাকা দামের ড্রেস নষ্ট করে দিয়েছিস। তোকে তো আমি। অরণি এসে অর্কের গালে একটা চড় বসিয়ে দেয়। অর্কের সারা শরীর যেন কাঁপুনি দিতে শুরু করে। এমনিতে সকাল থেকে সে খায়নি, সময় পায়নি খাওয়ার, তার উপর এমন নির্যাতন। কিন্তু এখনো অর্কের অপমানিত হওয়া বাকি। অর্ক চুপচাপ দাঁড়িয়ে আছে। রত্না বেগম এগিয়ে আসে। রত্না বেগম সেই কাপ তুলে অর্কের মুখের সামনে ছুঁড়ে ফেলে বলে। চল, চায়ের জায়গায় ঠান্ডা পানি খা তোরা। এর চেয়ে তো বেশি কিছু আশা করাই বোকামি। আর শোন, পুরো ফ্লোর মুছবি তুই। অর্ক মাথা নিচু করে থাকে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সবাই চলে গেলে বালতি নিয়ে এসে জায়গাটা মুছতে শুরু করে। সাথে কাজ ছিল। চোখের জল কেউ দেখতে পায় না, কারণ সে জানে দুঃখ দেখানোর অধিকার গরিবদের নেই। রাত হয়ে আসে। বাড়ির সবাই খাওয়া দাওয়া করে টিভির সামনে বসেছে। অর্ক তখন বাথরুম পরিষ্কার করছে। শরীরটা আর চলছে না। কোনো রকমে কাজ শেষ করে সে নিজের ঘরে আসে। নিজের ঘরের কোণে এসে বসে। স্বর্ণাখারা খাবার দিয়ে গেছে, সেগুলো খেয়ে হেলান দিয়ে বসলো অর্ক। ব্যাগ থেকে বের করে তার মায়ের ছবি আর সেই পুরনো খাতা, তাতে লেখা একটা লাইন। তার মুখে ফিসফিস করে। তুই পারবি বাবা, আমি জানি। যারা তোকে অপমান করবে একদিন তাদের কাছে তুই হবি সম্মানের নাম। অর্ক চোখ বন্ধ করে। আর মায়ের স্বপ্ন অর্কের পূরণ করতেই হবে, যেভাবেই হোক। অর্ক হার মানবে না। রাতটা কেটেছে জ্বর, কষ্ট, হাই না বলে কান্নার সাথে। অর্ক বিছনায় ঘুমিয়ে পড়েন কিভাবে? ঠিকভাবে, বরং হেলান দিয়ে বসে কাটিয়েছে রাত। ভর রাতের দিকে অর্ক খোলা খাতার উপর মাথা রেখে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। একদম কাক ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাস এসে অর্কের বড় চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। কিন্তু অর্ক জানে আজ একটা বিশেষ দিন। আজ অরণির জন্মদিন। আর বাড়ি সাজানোর লোক আসবে আজ। অর্ক বাইরে আসে। প্রতিদিনের মতো সকলের জন্য চা নাস্তা বানিয়ে রেডি করে টেবিলে সাজিয়ে ফেলে। সবাই সকাল 9টার ভিতরে উঠে খাবার খায়। অর্ক সবকিছু সাজিয়ে ফেলেছে। অরণির ছেলে রায়হান আসে অর্কের কাছে। তোকে বলেছিলাম জুতা জোরে কালি করে দিতে, দিসনি কেন? বলি গরিব হয়েছিস, যেটা বলবো সেটা করবি। কুত্তার। স্যার, এসব কাজে আমি। অর্কের গালে চড় দেয়, গালি দিয়ে বলে। শুয়োরের বাচ্চা, তুই করবি না তো আমি করব? মুখের উপর কথা বলিস, কাজ কর শালা। তোর মা না করতো না? মহিলাটারে যা বলতাম তাই করতো। এই বলে রোহান চলে যায় সেখান থেকে। অর্ক বিমূঢ় দৃষ্টিতে চলে যায়, দেখতে থাকে। কোনো উপায় না পেয়ে অর্ক সব জুতা কালি করতে বসে পড়ে। সারাদিন সে কাজ করে। এরই ভিতরে বাড়ি সাজানো শেষ। বাড়ি যেন সাজিয়ে ফেলা হয়েছে রূপকথার রাজ্যের মতো। দেয়ালের রঙিন লাইট, বিশাল কেকের অর্ডার, ফটকের সামনে কার্পেট। বাড়ির প্রতিটা সদস্য আজ ব্যস্ত, কিন্তু অর্ক সেও ব্যস্ত, তবে অন্যভাবে। সকাল 6টায় সে উঠে কাজ করছে। রান্নাঘরের যাবতীয় কাজ, টেবিলে সাজানো, মেজে মোছা, অর্ণির পোষা কুকুরকে খাওয়ানো, বাগান পরিষ্কার, অতিথিদের বসার জায়গা গুছিয়ে দেওয়া, সব দায়িত্ব যেন ওর কাঁধেই। অর্ক রান্নাঘরে কাজ করছে এখন। রেবেকা বেগম রান্নাঘরে ঢুকে অর্ককে বলে। এই শোন, গেস্টরা যেন কিছু নিয়ে অভিযোগ না করে। ভুল করলেই তোর কপাল আজ ফাটবে, বুঝলি তো অর্ক? সব কাজ যেন ঠিক মতো হওয়া চাই। অর্ক মাথা নিচু করে। জি ম্যাডাম। বাবা, একটু বসিস না। এই ঘরে 3টা ফ্রুট বোল লাগবে, সেদিকটাও দেখে নিবি। ঝর্ণা পাশ থেকে বলে উঠল। অর্ক উঠে দাঁড়ায়। শরীরটা আজও দুর্বল, কিন্তু ভিতরে এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। চোখে ঘুম নেই, পেটে খাবার নেই, কিন্তু তবুও দায়িত্ব ভুলেনি সে। সে জানে যদি একটু ভুল হয় তবে আর শুধু কথা নয়, গায়ে তার হাত পড়বে অনেক বেশি। তারপর
বিকেল ৫টার দিকে বাড়ির সামনে উঠোনে রঙের রূপ দিয়েছে। অতিথিরা আসতে শুরু করেছে। গাড়ি থেকে নামছে সুসজ্জিত মানুষ, যাদের গা থেকে আসা দামি পারফিউমের গন্ধে বাতাস ভারী। অর্ক তখন মেন দরজার পাশে দাঁড়িয়ে অতিথিদের থেকে আনা গিফটগুলো সাজিয়ে দিচ্ছে আর একটা করে ফুল দিচ্ছে। অরণ্যের বান্ধবী মিহু এসেছে, সাথে এসেছে আরও নাম জানা না জানা অতিথিরা। বিজনেস আইকন আরশাদের মেয়ের জন্মদিন এমপিও এসেছে। এমপির মেয়ে ফারিয়া অর্কের দিকে তাকায়। অর্ককে খুব কম দাম দিয়ে নতুন শার্ট আর প্যান্ট কিনে দিয়েছিল, সেটাই পরেছে ও। তবে খালি পায়ে আছে, বেশ ভালোই মানিয়েছে। সাদা ঢিলে শার্ট, কালো প্যান্ট, চুলগুলো নিজস্ব স্টাইলে করা। ফারিয়া অর্ককে দেখে মাহি ফারিয়ার কাছে এসে বলে, ওদিকে তাকাও না, ওটা কাজের লোক। এই ছেলেটা সার্ভেন্ট, একদম সিনেমার স্টার নায়কের মতো লাগছে। ফারিয়া হাসতে হাসতে বলে। অরণির এক বান্ধবী বলে ওঠে, উফ, আমার জামাটার দিকে তো তাকানো যায় না, বরং এমন যেন 1000বার ধোয়া হয়েছে। অরণি সেই সময় ঢুকছে লাল গাউনে, চোখে সোনালি ছোঁয়া, ঠোঁটে হালকা লিপস্টিক। এক ঝলক দেখেই বোঝা যায় এই বাড়ির রাজকন্যা সে। সবাই দেখছে অরণিকে, অর্ক তাকিয়ে থাকে একটু, কিন্তু দ্রুত চোখ সরিয়ে নেয়। জানে এই দৃষ্টি যদি কারো চোখে পড়ে আজ তার দিনটাই শেষ। তবু লুকিয়ে দেখে অর্ক। অর্ক থেকে অরণি 1-1.5 বছরের ছোট হবে। অর্ক অরণ্যকে আজকে দেখে চোখ সরাতেই পারছে না, তবু জোর করে চোখ সরাতে হবে তার। কেউ জানলে তার মৃত্যু নিশ্চিত। তবু মনে মনে বলে ওঠে। শুভ জন্মদিন আরণি। অরণ্যের ইশারায় অর্কে ডাক দেয়। অর্ক ভয় পায়, অরণ্য কি দেখে ফেলেছে। অর্ক অরণ্যের সামনে এসে দাঁড়ালো। অরণ্য হঠাৎ করে বলে উঠল, এই অর্ক, কেক কাটা হবে। এই অর্ক, কেক কাটা হবে 6টায়। টেবিল সাজানো শেষ হয়নি এখনো কেন? তোর মাথা ঠিক আছে? ওদিকে দেখ, টেবিলে চেয়ার নেই, দুটো টেবিলে ফলের বাউল নেই, সেসব কোথায়? সবাই সামনে কথা শুনে অর্ক তাড়াতাড়ি বলে। আমি এখনই করে দিচ্ছি সব ম্যাম। অরণ্য ঠোঁট বাঁকিয়ে বলে, এই ছেলেটা তো কাজেই লাগে না। মা, তোমরা এমন লো কোয়ালিটি সার্ভেন্ট কই থেকে পাও? কি করব মা, তোমাদের বাবার দয়াই তো রাখতেই হয়। ওর মা এখানে কাজ করতো তো, তাই ওকেও রেখেছে। পড়াশোনা তো জানে না, কি করবে বল? রত্না ম্যাডাম হেসে বলল। সেই মুহূর্তে অর্কের বুকটা চিনচিন করে ওঠে। সে মুখ নামিয়ে চলে যায়। দ্রুত কাজ কমপ্লিট করে এক কোণায় দাঁড়িয়ে থাকে। সন্ধ্যা হয়, কেক কাটা শুরু হলো। সবার আগে অরণি আশরাফের গালে কেক দেয়, তারপর তার মায়ের। অর্ক মুচকে হাসতে থাকে, কল্পনা করে অরণি কেক কাটে সবার আগে তার মুখে দিচ্ছে। সে এটা ভেবে মুচকে হাসে। পার্টি শুরু হয় কিছু সময় পরে। মিউজিক, ড্রিঙ্কস সবকিছুই আছে। পার্টির মাঝখানে এক সময় একজন অতিথি কফি চায়। অর্ক কিচেনে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসে, কিন্তু ভিতরে অস্থিরতা। অরণির দেখার স্বাদ, টেনশন আর ক্লান্তিতে হাত কাঁপছে আজও। কফির কাপ রেখে দিতে গিয়ে হঠাৎ হাত কাঁপায়, সামান্য কফি ছিটকে পড়ে টেবিলের উপরে, সাথে একটা চিৎকার। এই কি করলি এটা? কাপড় নষ্ট হয়ে গেল। মায়ের পছন্দ করা টেবিল ক্লথ ছিল এটা। বিষয়টা অরণ্যের চোখে পড়ে। তাছাড়া অতিথিরাও কথা শোনাতে শুরু করে। অরণ্য এগিয়ে এসে হঠাৎ কফির কাপটা টেনে নিয়ে ছুঁড়ে মারল অর্কের দিকে। কাপটা অল্পের জন্য গায়ে লাগলো না, পাশ দিয়ে চলে গেল। রত্না ম্যাডাম দাঁড়িয়ে বললেন, এই ছেলে একদম পাগল, অপদার্থ। আজকের দিনটা নষ্ট করে দিল। বের করে দাও ওকে এক্ষুনি। বাড়ি ভর্তি অতিথিরা দেখছে, সে লোকের গায়ে কফি পড়েনি। তবে অর্ক টেবিলের কাপড় টান দিয়ে ফেলে কাপটা ধরতে গিয়ে ফেলে টেবিলে থাকা সব খাবার লোকটার গায়ের উপরে দেয়। লোকটা বেশি কিছু না বললেও এই বাড়ির সবাই যেন অর্ককে গিলে ফেলতে শুরু করে। অর্ক মাথা নিচু করে কফি কাপড় থেকে দাগ মুছে দিতে থাকে। কেউ কেউ হাসছে, কেউ কেউ মুখ ঘুরিয়ে নেয়। অর্কর মায়ের বয়সী একজন কাজের মহিলা ঝর্ণা খালা একটু এগিয়ে এসে বলল, ম্যাডাম, ছেলেটা অসুস্থ, ক্ষমা করে দিন আজকের মতো। রেবেকা বেগম বলে উঠলেন, ও কাজের লোক, যত বেশি ছাড় দিব তত বেশি মাথায় ওঠে। কাল থেকেই নতুন ছেলে মেয়ে দেখবো আমি। অর্ক আর কিছু না বলে রান্নাঘরের দিকে হাঁটতে থাকে। মনটা ভারী হয়ে আসে। মাথায় তখন শুধু মায়ের মুখ, যেন তিনি বলছে, বাবা, যত অপমানই করুক, তুই কাজ শেষ করিস। মানুষ মানুষকে অপমান করে, কিন্তু তুই জানিস তো অপমানের জবাব সময়ে দিতে হয়। পার্টি শেষ, সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। অর্ক একা বসে রান্নাঘরের কোণে উঠে দাঁড়ালো। টেবিলের উপর পড়ে থাকা ময়লা প্লেট ধরছে, কাঁধ ব্যথা করছে, চোখ সাপটা দেখা যাচ্ছে। একটা কাপ ধুতে ধুতে হঠাৎ হাত ফসকে যায়, কাপটা ভেঙে পড়ে। সে থমকে দাঁড়ায়, চারিদিকে একেবারে নীরব, কেউ নেই। যাক বাঁচত বলে নিজেকে সান্ত্বনা করে কাজ ছাকিয়ে আবার কাজে লেগে পড়ে। সে মনে মনে ভাবে, আমি জানি এই অপমানের উত্তর আমি এখন না পারলেও একদিন ঠিকই দেব।
আমি তো আর্ক। আমার নামটা এখন যাদের কাছে গালি, একদিন তারাই এই নাম শুনে মাথা নিচু করবে। সব কাজ শেষ করে রুমে আসলো। হেলান দিয়ে বসলো সে। তারপর ব্যাগ থেকে বের করলো পুরনো খাতা। সেখানে লেখলো, পৃথিবী কখনো গরিবকে ক্ষমা করে না, কিন্তু সে সফল হলে সবাই তাকে চিনে নিতে বাধ্য হয়। রাত গভীর হলেও অর্কের ঘুম আসে না। চোখের পাতা ভারী হলেও মনের ভিতরে চলতে থাকে নানা কথা। অরুণীর সেই ঠোঁট, ঠোঁট বাঁকানো অভিব্যক্তি, পাটির মাঝে অর্কের দিকে ছুটে দেওয়া কফির কাপ, সব যেন ঘূর্ণির মতো ফিরে ফিরে আসে। কিন্তু এরই মধ্যে তার বুকের ভিতরে এক অসহায় আবেগ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে ওঠে, যেটার নাম ভালোবাসা। অর্ক জানে এটা ঠিক নয়, এই ভালোবাসা একতরফা, অসম্ভব, অসম। কিন্তু তাও সে পারে না নিজেকে থামাতে। কিন্তু অরুণীর চোখে তার প্রতি ঘৃণা থাকলেও তার মায়াবী চেহারার, কথা বলার ভঙ্গি, চোখের ভাষা সবই যেন অর্কের ভিতরে এক অদ্ভুত আলোড়ন তোলে। পরের দিন সকাল। বাড়ির সবাই ব্যস্ত। রেবেকা বেগম টিফিন প্যাক করছেন, স্বর্ণা খালা খাবার তৈরি করছেন। অর্ক সেই আগের মতোই কাজ করছে, মাথা নিচু করে, শব্দ না করে। কিন্তু আজ ভিতরে কিছু একটা বদলে গেছে। অর্ক জানে আজ তাকে কিছু বলতে হবে। আর সে সাহস করে বলবে তার মনের কথা অরুণীকে। কারণ অর্কের একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্য পৌঁছতে হলে অর্কের এই কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। যে বাড়ির লোকেরা তাকে অপমান করে, গালি দেয়, সবার সামনে ছোট করে, তাদের একমাত্র মেয়েকে ভালোবেসে সে অপরাধ করছে কিনা জানে না, শুধু জানে এটা তার হৃদয়ের সত্যি। অর্ণি আজ একটু তাড়াতাড়ি উঠেছে। ভার্সিটি যেতে হবে ওর, আজ ক্লাস আছে। সে রুমে এসে চুল বাঁধছে, পাশে রাখা পারফিউম থেকে হালকা একটা সুগন্ধ ছড়াচ্ছে। অর্ক টিরে হাতে ওর রুমে ঢুকে চা দিয়ে যেতে, কিন্তু আর সে থেমে যায় দরজার কাছে। গলা শুকিয়ে আসে, হৃৎপিণ্ড ধক করে অর্ণিকে দেখে। আসতে পারি ম্যাম? আয়, চা রেখে যা। অর্ক ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু টেনে রাখার পর সে নড়ছে না দেখে অরণি বলে, আর কিছু বলবি? জি ম্যাম। হ্যাঁ বল। অর্ক সাহস করে বলে। আমি কিছু বলতে চাই আপনাকে। অরণি ভুরু কুঁচকে তাকায়, তারপর বলে, তুই আমাকে হঠাৎ এভাবে বলছিস কেন? যাই হোক, কি বলবি বল। অর্ক অরণির কথা শুনে তার চোখে চোখ রাখে, কাঁপা কাঁপা গলায় বলে, আমি আপনাকে, মানে তোমাকে ভালোবাসি আরুনি। অনেকদিন ধরে বলার সাহস পাইনি। আজ বলতে পারলাম। এক সেকেন্ডের নিস্তব্ধতা, এরপর যেন আগুন জ্বলে ওঠে অরণির চোখে। তুই কি বললি? তুই আমাকে কি বললি? ভালোবাসা? তুই? তোর মতো একটা নোংরা, গরিব, অশিক্ষিত কাজের ছেলে সাহস পায় আমাকে ভালোবাসার কথা বলতে? তার চিৎকারে রুমে ঢুকে পড়ে রত্না বেগম, রেবেকা বেগম, তানভীর ভাই, সালাম কাকা, রোহান, সবার চেহারা বিস্ময়। কি হয়েছে অরণি? মা, ও কাজের ছেলে হয়ে আমাকে আজকে ভালোবাসার কথা বলতে এসেছে। কি? ওরে ধর, এ কি কথা বলছে রে এই ছেলে? তুই সাহস পেলি কই? এই ছেলেটা পাগল হয়ে গেছে মনে হয়, মারা একখান। সাথে সাথেই অর্ককে চর থাপ্পড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় মেঝেতে। ওর মুখ দিয়ে রক্ত পড়ছে। বাড়ির মেয়ের দিকে নজর, তুই কি নিজের জায়গা ভুলে গেছিস? তোর মায়ের মতো তোকেও রাস্তার ধারে ফেলে দেবো। হারামির বাচ্চা আমাকে প্রপোজ করেছে। ওর এত বড় সাহস! আমার নখের যোগ্যই না তুই। তোর না আছে পড়াশোনা, না আছে টাকা, তোর পরিচয় দেবার মতো কিছুই নেই। আসিস প্রপোজ করতে? তোমরা দাঁড়িয়ে কেন? মারো কুত্তাটাকে। এরপর আর কোনো কথা নয়। অর্ককে বাড়ির সব ছেলেরা এগিয়ে এসে মারতে থাকে, প্রায় আত্মরা অবস্থায় রাখে অর্ককে। সেদিন দুপুরে অর্ককে ঘরের জিনিসপত্র সহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। স্বর্ণা খালাও কিছু করতে পারে না, তার চোখে জল, কিন্তু কণ্ঠে রুদ্ধ। রাস্তায় এসে পড়ে অর্ক। দারোয়ানও সুযোগে দুটো লাথি দেয় অর্ককে। হাত পা মুখ ফেটে রক্ত বের হচ্ছে অনেক। অর্কের হাতে ছোট্ট একটা ব্যাগ, কিছু জামা কাপড় আর সেই পুরনো খাতা। মুখে এক ফোঁটা শব্দ নেই, শুধু চোখের কোণে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সে তা মুছে ফেলে, কারণ সে জানে এখানে কান্না দুর্বলতা। সবাই গেটের কাছে দাঁড়িয়ে। এবার যদি তোর ছায়াও দেখি এ বাড়ির আশেপাশে, পুলিশ ডেকে ধরিয়ে দেব। তুই তো একটা বিষাক্ত সাপ। তুই ভুলে যাস না, তুই কাজের ছেলে অর্ক। তোর জায়গা গেটের বাইরে। আমাদের সামনে দাঁড়ানোরও সাহস আর যোগ্যতা নেই তোর। এ বাড়িতে কাজ করে খেতিস, খেতে দিলে খেতে পারতি। যা ভাগ, রাস্তার কুকুর কোথাকার। এক পলক অরণ্যের দিকে তাকায় সে, তারপর অর্ক আর দাঁড়ায় না। খরাতে খরাতে রক্ত মুছতে মুছতে সেখান থেকে চলে আসে। দিন পেরিয়ে রাত আসে। সে সারাদিন ফ্লাইওভারের ভিতরে শুয়েছিল, এখন রাত। থাকার রাস্তায় রাত নেমে এসেছে। গায়ে জ্বর, হাতে ব্যাগ, পকেটে টাকা নেই। অর্ক হাঁটছে, পা কাঁপছে, কিন্তু চোখে ভয় নেই, শুধু একটা ভাবনা, সে কেবল ভালোবেসেছিল, কিন্তু তা যেন ছিল সবচেয়ে অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। একটা বন্ধ দোকানের সামনে এসে বসে পড়ে সে, কাঁধে ব্যাগ রেখে হালকা নিঃশ্বাস ফেলে। বটন মোবাইলটা বের করে মার সেই পুরনো ছবি দেখে চোখে জল আসে, কিন্তু এবার সে আর লুকায় না,
মুখ খুলে বলে, মা, আমি সত্যি খুব ছোট। তুমি বলেছিলে বড় হতে সম্মান অর্জন করতে হয়। আজ আমি শুধু ভালোবেসে অপরাধ করে ফেলেছি। কিন্তু দেখো, একদিন এই অপমানের উত্তর আমি দেব। আমি আর্ক, গরিব ছেলে। কিন্তু একদিন আমি নিজেই হব এই শহরের গল্প। ৮ বছর বয়স আমার। তুমি মারা গেলে মা। তোমার জায়গাতে আমি কাজ করতে শুরু করি। এবার হবে অন্য গল্প মা। ঢাকার আকাশ তখন মেঘে ঢাকা। রাত প্রায় 2টা বেজেছে। শহরের কোলাহল কিছুটা স্তিমিত, কিন্তু বাতাসে যেন অদৃশ্য এক হাহাকার ভেসে যাচ্ছে। ফুটপাতের এক কোণে ভাঙা দোকানের সামনে অর্ক বসে আছে নিঃশব্দে, মাথা নিচু, চোখে ক্লান্তি, গায়ে জ্বর, তবু ভিতরে কিছু একটা জেগে উঠেছে। অপমানের তাপে, অবহেলার বিষে হৃদয়ে জন্ম নিচ্ছে এক দৃঢ় প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞার নাম তাকে বড় হতেই হবে। অর্কের কাছে এখন নেই কোনো আশ্রয়, থাকার জায়গা, খাবার নেই, বন্ধুও নেই, শুধু আছে একটা ব্যাগ, কিছু পুরনো জামা আর এখানকার নোটবুক। সেখানে তার মা অর্ককে যা বলতো সেসব নিয়ে লেখা কয়টা লাইন এখনো পড়ে আছে। বাবা, দুনিয়া যদি তোর দিকে পিঠ ঘুরায়, তুই যেন নিজের দিকে ঘুরে দাঁড়াস। চোখ বুজে সে মায়ের কণ্ঠস্বর কল্পনা করে। গলার কাছে একটা চাপা কান্না দলা জমে আসে, কিন্তু কান্না করে না। সে উঠে দাঁড়ায়। সে জানে এই শহর তাকে জায়গা দেবে না যদি সে নিজের জায়গা না বানায়। সকলে এক মসজিদের অজুখানার পাশে মুখ ধোয়। জ্বরে ঘরে হাত কাঁপে। ইমামের সহকারী এক তরুণ তাকে দেখেই বলে, ভাই, আপনি ঠিক আছেন? কোথায় থাকেন? দেখে তো মনে হচ্ছে কিছু খাননি। অর্ক শুধু ভদ্রতার হাসি হাসে, কোথাও না। আর কোথাও থাকার জায়গাও নেই, খাওয়ার কিছুই নেই। ছেলেটার নাম আকাশ। আকাশ তাকে এক গ্লাস পানি দেয়, দুটো রুটি। অর্ক খায়। তখনই মনে হয় পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে, সবাই নিষ্ঠুর নয়। সে মনে মনে বলে, যেদিন উঠে দাঁড়াবো, এমন হবে যেন কেউ আর আমাকে রুটি দিয়ে দয়া করতে না পারে, বরং আমি অন্যদের মুখে খাবার দিতে পারি। পরে কয়েকদিন অর্ক খোঁজে ছোটখাটো কাজ। শুরুতে কেউ নেয় না, কারণ জামা কাপড় আর মুখ দেখে গরিব ছেলে বলে দূরে সরিয়ে দেয়। অবশেষে একদিন মিরপুরে এক ছোট ইলেকট্রনিকের দোকানে কাজ পায়। মজুরি নগণ্য, কিন্তু অর্ক স্বপ্ন দেখে সেই দোকানে বসে। অর্কর হাতের কাজ বেশ পারে। ওই যে কথাই আছে না, যদি জানা থাকে কাজ তাহলে ভাতের অভাব হবে না। অর্কের বেলায়ও এটা হয়। শোক সমস্যা মানুষের একসাথে আসতেও একটা সমাধানের দরজা খোলা থাকে। অর্কের বেলাতেও সেটা মিলে গেছে। অর্কের হাতের কাজ বেশ ভালো। দোকানদার মাসুদ ভাই বলেন, তুই ভালো কাজ করছিস, ঠিক সময়ে আসিস। পড়াশোনা যা করেছিস তাতে ভালো জায়গাতে চাকরি হবে। আমি তোকে ধরে রাখবো। তোর ব্যবহারে কাস্টমার আসে, নতুন তো আরো আসবে। মাসুদ ভাইয়ের কথা শুনে অর্ক মাথা নিচু করে বলে, আমি শুধু একটু সময় চাই ভাই। আমি গরিব, কিন্তু আমি অলস না। আমাকে বড় হতেই হবে ভাই। রাতের বেলা দোকানের পিছনে একটা ছোট স্টোর রুমে অর্ক থাকে। সেখানে সে পড়ে। অর্ক গোপেন ওই বাড়িতে থাকতেই বই পড়েছে। ন্যাশনালে সে চান্স পেয়েছে বলে পড়া বাদ দেয়নি। ভার্সিটির বড় ভাইকে খুব কষ্টে ম্যানেজ করে ক্লাস না করার জরিমানার বিষয়টা সামলেছে অর্ক। যখন পরীক্ষা চলতো তখন আশরাফের হাতে পায়ে ধরে গ্রামে আসার নাম করে পরীক্ষা দিতে যেত। এভাবেই চলছে অর্ক। কাজের জন্য মাসুদ ভাই তাকে একটা ফোন দিয়েছে। সেটার সাহায্যে পড়াশোনার ভিডিও আর নানান বিজনেস আইডিয়া শেখে ইউটিউব থেকে। মাসুদের একটা বোন আছে, নাম জান্নাত। অর্কর সাথে প্রায় কথা হয়। সপ্তাহখানেক আগে পরিচয়। আজকে দোকানের কাছে দরজা ঠেলে ঢুকলো জান্নাত। দুপুরের রোদটা যেন শহরের সব ধুলার সব তাপ তার কাঁধে চেপে বসেছে। তবু মেয়েটার মুখে ক্লান্তির কোনো ছাপ নেই, বরং চোখে এক ধরনের কমল উজ্জ্বলতা। দোকানের ভিতরে তখন অর্ক একা। মাসুদ ভাই আজ বাজারে গেছে, তাই ক্যাশ কাউন্টারে বসে হিসাব মেলাচ্ছে অর্ক। অর্কের চোখে হালকা ক্লান্তি। রাত দিন কাজ করে, আবার রাতে পড়াশোনাও চালিয়ে যায়। তবু কোনোদিন মুখ ভার করে থাকতে দেখিনি কেউ। তার চোখে সবসময় এক শান্ত হাসি, যেন দুনিয়ার কোনো তারা কেউ ছুঁতে পারে না। জান্নাত ঢুকতে অর্ক উঠে দাঁড়ালো। ম্যাম, আসুন, বসুন। ম্যাম ম্যাম করবে না, নাম ধরে ডাকুন। আমি আপনার ছোট। অর্ক হেসে বলল। তাহলে জান্নাত ম্যাম বলবো? জান্নাত আবার ভুরু কুঁচকে তাকালো। আবার ম্যাম? অর্ক আবার হেসে বলে, আচ্ছা জান্নাত।
এই প্রথম তাদের মধ্যে এমন খোলামেলা কথা হলো। এর আগেও জানাতে এসেছে, কিন্তু সবসময় মাসুদ ভাই উপস্থিত থাকতেন। আজ প্রথম সুযোগ মিলল অর্কর সাথে আলাদা করে কথা বলার। জান্নাত হাতে নিয়ে এসেছে দুটো টিফিন বক্স। দুপুরে খাবার নিয়ে এলাম, দুটো টিফিন আছে। ভাইয়া কখন আসবে? দুটো? আর একটা কার জন্য? আমার জন্য? তোমার জন্যই। তুমি তো সবসময় ঝটপট কিছু খেয়ে আবার কাজে লেগে পড়ো, ঠিক মতো খাও না। আর বাইরে খাবার ভালো না, এখন দোকানে লোক নেই, খেয়ে নাও। অর্ক একটু লজ্জা পেল। সে চুপচাপ টিফিন খুলল। ভিতরে গরম ভাত, মুরগির ঝোল আর ডাল। অর্ক প্লেট হাতে নিয়ে বলল, তুমি রেখেছো? হুম। তাহলে তো আলাদা মজা হবে। জান্নাত খেয়াল করলো অর্ক খাবার মুখে তুলছে ধীরে ধীরে, যেন প্রতিটি কণা মন দিয়ে অনুভব করছে। সেই দৃশ্য অদ্ভুতভাবে তার ভালো লাগলো। জান্নাত জিজ্ঞাসা করলো, তুমি এত কাজ করো, আবার পড়াশোনা চালাও কিভাবে? সময়ের সাথে অভ্যাস হয়ে গেছে। আর একটা লক্ষ্য আছে। লক্ষ্য? অর্ক কিছুক্ষণ চুপ থেকেই বলল, বড় হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। জান্নাতের মনে হলো এই কথাগুলো কেমন এক জেদ আছে, তবু সেই জেদে অহংকার নেই, আছে শুধু শান্ত দৃঢ়তা। এরপর থেকে জান্নাত প্রায় দোকানে আসতে লাগলো। কখনো অজুহাত মাসুদের জন্য কিছু আনা, কখনো নিজের জন্য কিছু কিনতে, আবার কখনো শুধু খোঁজ নিতে। অর্কের সাথে কথা কখনো বাড়তে লাগলো ধীরে ধীরে। এক বিকেলে দোকান প্রায় খালি, বাইরে হালকা বৃষ্টি পড়ছে। জান্নাত এসে দাঁড়ালো দরজায়। অর্ক তাকে দেখেই বলল, ভিজে যাচ্ছ, ভিতরে আসো। জানালা ঢুকতেই হালকা বৃষ্টির গন্ধ আর চায়ের গন্ধ মিশে এক অদ্ভুত উষ্ণতা তৈরি করলো ভিতরে। অর্ক বলে, তুমি চা খাবে? হুম, তবে তুমি বানাবে। অর্ক চা বানায়, চায়ের কাপ এগিয়ে দিল জান্নাতের দিকে। জান্নাত চুমুক দিয়ে হেসেই বলল, তুমি চা ভালোই বানাও। মিষ্টি বেশি হলে সবাই বলে ভালো হয়েছে। না, শুধু মিষ্টি না, তাতে যত্নও লাগে। অর্ক কিছু বলল না, শুধু তার চোখে এক মুহূর্তের জন্য এক কমল আলো খেলে গেল। দিন যেতে যেতে জান্নাত বুঝতে পারলো ছেলেটার প্রতি তার মন অদ্ভুতভাবে টান অনুভব করছে। অর্ক কখনো বড় বড় কথা বলে না, কিন্তু তার প্রতিটা আচরণে একটা স্বাভাবিক সৌজন্য, এক ধরনের নির্ভরতা অনুভূতি আছে। একদিন সন্ধ্যায় দোকানের শাটার নামাতে নামাতে অর্ক দেখলো জান্নাত বাইরে দাঁড়িয়ে। এই সময়? তোমার সাথে একটু হাঁটতে চাই। কিন্তু মাসুদ ভাই যদি জানে? বলে এসেছি, উনি তোমাকে খুব ভালোবাসে। অর্ক থমকে গেল, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে রাজি হলো। রাস্তার বাতি জ্বলে উঠলো। গলির শেষে ভিজে রাস্তা আলো চিকমিক করছে। জান্নাত বলে, তুমি জানো, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, মনে হয়েছিল তোমার মধ্যে কিছু একটা আলাদা আছে। আলাদা? হুম। তুমি অনেক চুপচাপ, কিন্তু ভেতরে যেন অনেক কিছু জমিয়ে রেখেছো। হয়তো তুমি কাউকে বলো না, কিন্তু তোমার চোখ বলে দেয়। অর্ক একটু চুপ করে থাকলো, তারপর নরম স্বরে বলল, সব কথা সবার সাথে বলা যায় না, জান্নাত। হাওয়া ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল। জান্নাত মনে মনে ভাবলো, হয়তো একদিন এই ছেলেটা তাকে তার সব কথাই বলবে। সেই দিন ফেরার পথে দুজনের মধ্যে কোনো কথা হয়নি, কিন্তু নীরবতার ভিতরে এক অদ্ভুত উষ্ণতা ছিল। এরপর থেকে জান্নাতের আশা বেড়ে গেল আরো। দুপুরের খাবার, বিকালের চা, কিংবা স্রেফ একটা হাসি, সবাই যেন অর্কের দিনকে বদলে দিত। আর অর্ক ধীরে ধীরে বুঝতে লাগলো জান্নাতের এই যত্ন, এই আগ্রহ, এগুলো শুধু বন্ধুত্ব নয়, এর ভিতরে আছে অন্যরকম এক অনুভূতি। কিন্তু সে তো হারুনিকে ভালোবাসে। একদিন দোকান ফাঁকা ছিল, বাইরে মেঘের গর্জন। জান্নাত এসে বলে, আর যদি আমি তোমাকে বলি তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ, তুমি কি অবাক হবে? অর্ক তাকিয়ে রইল তার দিকে। কিছুক্ষণ পর মৃদু হেসে বলল, হয়তো অবাক হব না, কারণ আমি এটা বুঝছি। কিন্তু জান্নাত, আমি বন্ধুত্বের থেকে বেশি কিছু চাই না। বজ্রপাতের আলো এক মুহূর্তের জন্য দোকানের ভেতর উজ্জ্বল করে তুলল। জান্নাত হেসে বলে, মজা করেছিলাম। অর্কের এভাবে দিন যায়। 4 মাস হয়ে গেছে। অর্ক মাসুদ ভাইয়ের দোকানে কাজ করে। একদিন সে ইউটিউবে দেখে হাউ টু স্টার্ট এ বিজনেস উইথ জিরো মানি নামে একটি ভিডিও। চোখে আলো জ্বলে উঠে ওর। সে ভাবতে থাকে, আমি পারবো, শুধু একটা সুযোগ চাই। একদিন ইউটিউবে এক গ্রাহক আসে, এক বিদেশি। সে বেকা পাওয়ার সলিউশন খুঁজেছিল। অর্ক তাকে আইডিয়া দেয় কিভাবে সহজ প্রযুক্তিতে কম খরচে সোলার দিয়ে ছোট্ট ব্যাটারির মাধ্যমে ঘরের লাইট চালানো হয়। লোকটি মুগ্ধ হয়, কারণ অর্ক ইংরেজিতে খুব সুন্দর করে তার সাথে কথা বলে। অর্ককে তার ভালো লেগে যায়। ছেলেটার ভিতরে ক্রিয়েটিভিটি দেখতে পায় লোকটা। তার নাম জেকি। তার ভিজিটিং কার্ড দিয়ে বলে, তুমি একদিন বড় হবে আমি নিশ্চিত। যদি কখনো সত্যিই ব্যবসা শুরু করো,
আমাকে মনে রেখো। সে রাতে অর্ক নিজের মাথায় আইডিয়া করতে থাকে। বিজনেস আইডিয়া 1, লো কস্ট সোলার কিট ফর রুরাল হোমস। অরণি ইয়ার ফাইনাল এক্সামে ফেল করেছে, সেটা নিয়ে আয়শা সাহেব অনেক বকাঝকা করে তার মেয়েকে। অরণি সবসময় স্টাইল করে চলাফেরা করে। বাড়িতে নতুন কাজের লোক এখনো আসেনি, আসলেও ও 2 দিন পর চলে গিয়েছে অরণিদের কথার অতিরিক্ত কাজের কারণে। অরণির খুব কাছের বন্ধু ফারহান, সে অরণিকে অনেক বেশি পছন্দ করে, ভালোবাসে। ফারহানের বাবার মাঝারি বিজনেস, তবু অরণিকে তার মনের কথা জানানোর সাহস পায় না। অরণি সব ছেলেদেরকে পাত্তাও দেয় না। অরণি, তোকে একটা কথা বলার জন্য বেশ কয়েকদিন থেকে ভাবছি। হ্যাঁ বল। আসলে তোকে না আমি ভালোবাসি, বন্ধুত্বের শুরু থেকে ভালোবাসি, কিন্তু আরে থাম থাম, ভালোবাসা এটা বলতেও যোগ্যতা দরকার হয়, সেটা তোর নেই। আমার পরিবার, আমার বাবার যে স্ট্যাটাস, সেটা তোর মতো ছেলের অর্জন করাটাও স্বপ্ন। আমাকে ভালোবাসার আগে নিজের দিকে তাকা। আমার কাছে সবাইকে ফকিন্নি মনে হয়। এভাবে বলছিস অরণি? আল্লাহ না করুক একদিন তোর অবস্থানে ফকিন্নিদের মতো না হয়। কি বললি ফারহান? দূরে যা আমার সামনে থেকে, তোকে আর সহ্য হচ্ছে না। নিজের যোগ্যতা অর্জন কর, তারপর প্রপোজ করতে আসবি। গ্রহণ করবো কিনা সেটা পরের বিষয়। ফারহান মাথা নিচু করে চলে আসে। অরণি এসব দেখে হাসে। কয়েকদিন কেটে যায়। এক রাতে অর্ক ঘুমাতে পারছিল না। ব্যাগ খুলে তার মায়ের ছবি দেখে। মায়ের ছবি দেখেই মায়ের বলা প্রতিটা কথা অর্ক মনে পড়ে। তুই বড় হ, কিন্তু কাউকে ছোট করে না। মায়ের এমন কথা যেন অর্ক ভুলতেই পারে না। অর্ক প্রতিজ্ঞা করে তার জীবন হবে প্রমাণ। তাকে যারা তুচ্ছ করেছে তাদের ভুল প্রমাণ করবে সে, কিন্তু কোনো ঘৃণা নিয়ে নয়, সম্মান দিয়ে, সাফল্য দিয়ে। অর্ক এখন দিনে দোকানে কাজ করে, রাতে বই পড়ে, সপ্তাহে একদিন অনলাইন ক্লাসও করে। ইউটিউব ফ্রি কোর্স, পুরনো বই, সবকিছুই তার অস্ত্র। মাসুদ ভাই ওকে ডেকে বলে, তুই তো অনেক জানিস রে, চাইলে দোকানে একটুখানি ম্যানেজমেন্ট দিকটাও তুই দেখতে পারিস। সেই মুহূর্তে প্রথমবারের মতো কেউ ওর উপর ভরসা করে। অর্ক অর্কের অথর চোখে অশ্রু আসে, কিন্তু সে হাসে। দোকানের সব হিসাব, জিনিসপত্র আনা নেওয়া হিসাব সে সামলাতে শুরু করে। অর্ক নিজের আইডিয়াগুলো লিখে কিছু বিনিয়োগকারীকে ইমেল করে। সে জানে না কেউ দেখবে কিনা, উত্তর দেবে কিনা, কিন্তু তার লক্ষ্য শুধু চেষ্টা করা। এভাবে বেশ কয়েকদিন অর্ক নতুন নতুন আইডিয়া নিয়ে অনলাইনে বা পোস্টারে থাকা সব বিনিয়োগকারীদের কাছে মেল করে গিয়েছে। কয়েকদিন পর অর্ক কাজ থেকে ফিরে ক্লান্তি শেষ করে ফোনটা হাতে নিয়ে দেখে একটি মেলের ফিরতি রিপ্লাই এসেছে। সেখানে লেখা, উই আর ইন্টারেস্টেড ইন ইয়োর আইডিয়া, লেটস টেলক। সেই মুহূর্তে অর্ক জানে এটা খুব বড় কিছু না হলেও এটাই তার যাত্রার প্রথম ধাপ। সে খুশিতে দৌড়ে মাসুদ ভাইয়ের কাছে আসে, জড়িয়ে ধরে তাকে সবটা বলে। জান্নাতও ছিল। জান্নাতকেও খুশিতে অর্ক জড়িয়ে ধরে। প্রথমবার জান্নাত যেন বেশ শান্তি অনুভব করে। মাসুদ ভাই খুশি হয়, কারণ সে জানে অর্কর সৎ একটা ছেলে, তার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকা যায়। সে পারবে সফলতা অর্জন করতে। তুই এগিয়ে যা ভাই, আমি পাশে আছি। আবার বড় হয়ে আমাদেরকে ভুলো না যেন। যেদিন বড় হব সেদিন সবার আগে তোমাকে জানাবো। জান্নাত হাসে, সবাই খুশি হয়। ঢাকার সকালের সূর্যটা আজ অর্কের কাছে অন্যরকম লাগছে। কিছুদিন আগেও যে সূর্যটা তার চোখ ছিল ধোঁয়াশার ক্লান্তির প্রতিচ্ছবি, আজ তা যেন এক নতুন জীবনের প্রতীক। ইমেলটি সে পড়ে বারবার সেই ইংরাজি কথাগুলো তার ভিতরে কাঁপিয়ে দিয়েছে। উই আর ইন্টারেস্টেড ইন ইয়োর আইডিয়া, লেটস টেলক। অর্ক জানে না তারা কারা, জানে না তারা আসলে গুরুত্ব দিচ্ছে কিনা, তাও একটা প্রতিক্রিয়া পেয়েছে, একটা ডাক পেয়েছে। এটাই তার যাত্রার প্রথম পা। অর্ক মসজিদে মিষ্টি বেরিয়েছে। যশোরের একজন তরুণ উদ্যোক্তা, নাম নাফিস। তার ছোট্ট একটি স্টার্টআপ গ্রামীণ এলাকার সেলুনেশনের জন্য কাজ করে। অর্কে পাঠানো প্রজেক্টেশন দেখে সে মুগ্ধ। আজকে সে অর্ককে কলও করেছে। অর্কের যেন হাত পা কাঁপে। সে রিসিভ করে কলটা। নাফিস বলে, তুমি এসব কোথা থেকে শিখলে? জি ভাই, পড়াশোনা করে। মানে? আসলে ইউটিউব, পুরনো বই, পত্রিকা, বিভিন্ন ভিডিও দেখে। নাফিস হাসে, অবাক হয়, তারপর বলে, তুমি তো মেধাবী। তুমি যদি রেডি থাকো তাহলে আমরা পার্টনার হতে পারি। প্রথম দিকে ইনভেস্ট করতে পারি 1 লাখ টাকা আর কিছু যন্ত্রপাতি। শর্ত একটাই, ইমানদারি আর পরিশ্রম থাকতে হবে। আইডিয়া তোমার, কাজও তোমার, আর ইনভেস্টটা আমার। অর্ক যেন কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ করে রাখে, তারপর শুধু বলে, আমি আমার জীবন দিয়ে দেব এই প্রজেক্টের জন্য।
মাসখানেক পরে নাফিসের সাহায্যে ঢাকার মিরপুরে একটা ছোট রুম ভাড়া নেয় অর্ক। 500 স্কোয়ার ফিট। এক পাশে সেলার কিডস রাখার সেলফ, অন্য পাশে একটা ডেস্ক, একটা চেয়ার, একটা পুরোনো ফ্যান করছে মাথার উপরে। অর্ক যে দোকানে থাকতো, মানে মাসুদ ভাইয়ের ইলেকট্রনিক দোকানে, সেখানে আসে। দোকানের পাশে একটা বাড়িতে থাকে মাসুদ ভাইয়ের চাচাতো ভাই রাকিব, মেকানিকে কাজ জানে বেশ ভালো। আর একজন হলো আলফি, হাই স্কুল ড্রপ আউট, কিন্তু আইটি সম্পর্কে কৌতূহল আর আরও কিছু গুণ আছে সেই সবের উপর। অর্ক তাদের ডেকে বলে, শোনো, আমরা কিছুই না, কিন্তু একসাথে হলে অনেক কিছু হতে পারি। আমি শুধু চাই তোমরা চেষ্টা করো আমার সাথে। আমরা পারবো। এভাবে হালছাতে পারি না আমরা। ভাই আমরা তো গরিব মানুষ, এমন কিছু পারবো? আমরা গরিব, কিন্তু ব্যর্থ না। চেষ্টা যদি থাকে, তফাৎ করে দেওয়া যায়। টিম হিসেবে কাজ করবো আমরা। জান্নাতকে বলেছি, সেও থাকবে কমিউনিকেশনের জন্য। 4 জনের টিম শুরু করে ছোট্ট পাইলট প্রজেক্ট। গ্রামে একটা সোলার লাইট বসানো, তারা সফলও হয়। অল্প সময়ে প্রথম অর্ডার আসে এক এনজিওর কাছ থেকে 35টা কোটের। অর্ক যেন খুশিতে আত্মহারা। তার প্ল্যান নাফিসের ইনভেস্ট টাকা সুদ সমেত ফেরত দিয়ে সে নিজের বিজনেস বড় করে। যদি নাফিস পার্টনার হয় তাহলে থাকবে। এভাবে আরও অর্ডার আসতে থাকে। বিভিন্ন প্লেট বিল্ডিং কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল সাইডে ওদের কাজ অর্ডার আসতে শুরু করে। এভাবে অর্ক পরিচিত পেতে থাকে। সফল হতে বেশি সময় লাগে না। আর এই সফলতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে দেশের বড় একটি নিউজ চ্যানেল অর্ককে ইনভাইট দেয়। সেখান থেকে বিভিন্ন পত্রিকায় উঠে আসে অর্কদের গল্প। তরুণ উদ্যোক্তার সোলার বিজনেস বদলে দিচ্ছে গ্রামের আলো। সেই খবর ভাইরাল না হলেও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দেখে এক ভদ্রলোক ফোন করেন। আপনার কাজ দেখে ভালো লাগলো। আমাদের স্কুলের জন্য 50টা কিট দরকার। জান্নাত সেই লোকের সাথে বেশ ভালো মতোই ডিল ফাইনাল করে। আরহার সাহেবের বিরাট বড় বিজনেস, কোটি টাকার বিজনেস। তার বৈদ্যুতিক ঘাটতি যেন নেই বললেই চলে। তবে তার ম্যানেজার জামির হোসেন বলে, স্যার, বাজারে এখন সোলার কিট অল্প মূল্যে সোলার হোপ কোম্পানি প্রদান করছে। কোম্পানিটা এখন বড় হচ্ছে, ওদের মার্কেট ভ্যালু বিশাল হারে বাড়ছে। আপনার উচিত এসব কোম্পানির সাথে কোলাবোরেশন করা, তাতে আপনি বসে থেকে পার্সেন্টেজ পাবেন। হ্যাঁ, এটা তুমি সত্যি কথা বলেছ। আমাদের কাজই তো এটা। নতুন নতুন ছোট কোম্পানি যারা বড় হচ্ছে, সেসব কোম্পানির হাইয়েস্ট ইনভেস্টর ও পার্টনার হওয়া আমার কাজ। তারপর হিউজ মার্কেট ভ্যালু চলে আসলে আমি ইনভেস্ট করা অফ করব। তারপর নতুন কোম্পানি মুখ থুবড়ে পড়বে প্রোডাক্ট তৈরিতে। তখন সে সুযোগে কোম্পানির 70% শেয়ার আমি নিয়ে নেব। ফলে যা লাভ আসবে তার অর্ধেকের বেশি আমার হবে। সেই কোম্পানির নাম ওদের, কিন্তু টাকা আসবে আমার বেশি। জি স্যার, তাহলে কি সব ব্যবস্থা করব? হ্যাঁ, অবশ্যই। জামির চলে যায়। আরশাদ ভাবতে থাকে তার আরও সফলতার কথা। শুরুতে তারও কিছু ছিল না, কিন্তু মগজে ছিল বিজনেস আইডিয়া। তবে তার মেয়েকে নিয়ে বেশ চিন্তায় আছে। মেয়েটা হয়েছে বেশ অহংকারী। অর্ক এখন দিনে রাতে কাজ করে। কাজের সাথে সাথে সে নিজের ছোট অফিসে রাত করে পড়ে মার্কেটিং, প্রজেক্টেশন, বিজনেস মডেল। অল্প টাকায় বড় রিটার্ন কিভাবে আনা যায় সেটা বোঝে। রাকিব এখন কিট অ্যাসেম্বল করে। আলবি এখন ওয়েবসাইট বানাতে শিখেছে। আর জান্নাত অনলাইনে ভিডিও করে সেগুলো ছেলের দায়িত্ব নিয়েছে। সোলার হব নামটা ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। জান্নাত আজকের ভিডিও আপলোড করার আধা ঘন্টার ভিতরে কল আসে তার কাছে। রিসিভ করে সে, হ্যালো, আমি এমকে গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার জামির বলছি। এটা কি সোলার হোপ গ্রুপের বিজনেস নাম্বার? জি বলুন। আসলে আমাদের কোম্পানি আপনাদের কোম্পানির সাথে কাজ করতে চায়। সত্যি? দাঁড়ান, আমাদের স্যারকে ডেকে দিচ্ছি। জান্নাত জানে এমকে কোম্পানি কতটা বিশাল। বিশ্বাসই করতে পারছে না সে। জান্নাতের বুকের ভিতর তখনও দমকা ঢেউয়ের মতো উত্তেজনা ওঠানামা করছে। এত বড় কোম্পানি, এত নামকরা ব্র্যান্ড, তারা নাকি তাদের মতো একেবারে ছোট্ট একটা লোকাল কোম্পানির কাছে ফোন করেছে, কাজের প্রস্তাব দিয়েছে। মাথায় যেন ঠিক মতো ঢুকছে না। মনে হচ্ছিল স্বপ্ন দেখছে। অর্ক নাম ধরে ডাকেই জান্নাত দৌড়ে অর্কের কেবিনে ঢুকলো। শ্বাস প্রশ্বাস এলোমেলো, ওর চোখে অদ্ভুত উজ্জ্বলতা লেগে আছে। কিন্তু সে ঢুকতেই দেখে অর্ক ঠিক তখন দরজার দিকে এগোচ্ছে। জান্নাত হুঁশ হারিয়ে প্রায়
দৌড়ে গিয়ে অর্কের সাথে ধাক্কা খেলো। 1 সেকেন্ডের জন্য সময় থমকে যায়। জান্নাতের ঠোঁট গিয়ে হালকা করে ছুঁয়ে গেল অর্কের বুকে। বুকের ভিতর থেকে অর্কের হৃদস্পন্দনের ঢেউ যেন সরাসরি এসে লাগলো জান্নাতের কানে, যেন খুব কাছ থেকে ঢেউ ভাঙার শব্দ শোনা যায়। অর্ক থমকে দাঁড়িয়ে গেল, চোখ নামিয়ে তাকালো জান্নাতের দিকে। মেয়েটার শ্বাস গরম, গাল লালচে, আর চোখে এক অদ্ভুত ঝিলিক মিশিয়ে ভয়, লজ্জা আর আনন্দ মিশে এক অদ্ভুত রং তৈরি করেছে। এই, তুমি ঠিক আছো তো? হর্ক বলে। হর্কের কণ্ঠে ছিল হালকা উদ্বেগ, তবে ভিতরে একটা অদ্ভুত উষ্ণতা। জান্নাত তাড়াতাড়ি 1 কদম পিছিয়ে গেল, 2 হাত দিয়ে চুল গুছিয়ে নিল, যেন মুহূর্তটা আড়াল করতে চাচ্ছে। আমি আমি ঠিক আছি। আসলে তোমার সাথে কথা ছিল, বড় খবর। অর্ক ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি টেনে নিল। বড় খবর নাকি বড় ধাক্কা? জান্নাত মুখ নিচু করলো, কিন্তু তার ঠোঁটের কোণে এক চিন্তা হাসি ফুটে উঠল। ধাক্কা তো লেগেছে, তবে সেটা খবরের জন্য। বাইরে হালকা বাতাস বইছিল, জানলা খোলা থাকায় একটুখানি আলো এসে দুজনের মাঝে পড়ছিল। অর্ক তার হাতের ফাইলগুলো টেবিলে রাখে, হাত গুটিয়ে দাঁড়ালো, চোখ তার এখনো জান্নাতের মুখে। বলো, কি খবর? জান্নাত এক গভীর নিঃশ্বাস নিল, যেন শব্দগুলোকে জমিয়ে রাখছে, যাতে প্রভাবটা আরো গভীর হয়। ভাবতে পারো, এমকে কোম্পানি যারা দেশ জুড়ে এত বড় বড় প্রজেক্ট করে, তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছে, ফোন করেছে এখনই, তোমার সাথে কথা বলতে চাই। হর্ক এক মুহূর্তে চুপ করে রইল, যেন খবরটা মস্তিষ্কে নিয়ে যাচাই করছে। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, মানে আমরা? হ্যাঁ, আমরা। জান্নাতের চোখ তখন যেন আতশবাজির মতো ঝিলিক। অর্ক কিছু বলতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ তার দৃষ্টি চলে গেল জান্নাতের ঠোঁটের দিকে। সেখানে ঠিক কয়েক সেকেন্ড আগেই তার বুকের উষ্ণতা ছুঁয়ে গিয়েছিল। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। জান্নাতও বুঝতে পারল তাদের মাঝে হওয়া কিছু ভারী হয়ে যাচ্ছে। হৃদস্পন্দন যেন একটু দ্রুত হয়ে উঠল। তুমি কি সবসময় এভাবে খবর দাও? আগে বুকের সাথে চোট, তারপর বাকিটা? হর্কের ঠোঁটে খেলা করলো হালকা দুষ্ট হাসি। জান্নাতের গাল হঠাৎ আরো লাল হয়ে উঠল। উফ, ইচ্ছা করে নাকি এটা হয়? আমি তো জানি। হর্ক তার কথা কেটে দিয়ে নরম গলায় বলল, আমি জানি এটা ইচ্ছা করে হয়নি। কিন্তু তার চোখে ছিল অন্যরকম এক দৃষ্টি, যেটা জান্নাত আগে খুব কমে দেখেছে। গভীর, স্থির আর একটু অস্বাভাবিকভাবে মায়াবী লাগছে। মুহূর্তটা দীর্ঘ হয়ে যাচ্ছিল। বাইরে থেকে ভেসে আসছিল রিকশার ঘন্টা, রাস্তার কোলাহল, কিন্তু দোকানের ভিতরে যেন সময় ধীরে ধীরে বইছে। অর্ক প্রথমে চোখ নামালো, তারপর হালকা গলায় বলল, জান্নাত, তুমি জানো তো, কিছু কিছু মুহূর্ত ভুলে যাওয়া যায় না। জান্নাত ধীরে মাথা তুলল। মানে? মানে? থাক, বাদ দাও, কাজের কথা বলো। এই খবরটা আমাদের জীবনের বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। চলো ওই কোম্পানির সাথে কাজ করি। আচ্ছা, কথা বলি আগে। হ্যাঁ, লাইনে আছে। জান্নাত ফোনটা বাড়িয়ে দেয় অর্কর কাছে। আমি সোলার হোপ কোম্পানির ওনার আর্ট বলছি। পরিচয়টা নিশ্চয় পেয়েছেন। আমাদের কোম্পানি আপনাদের কোম্পানির সাথে কোলাবরেশন করতে চায়, ইনভেস্ট করতে চায় অনেক। আমরা কি এটা নিয়ে মিটিং ফিক্সড করতে পারি? কোটি টাকার বাজেট হবে মিস্টার অর্ক। জামিলের কথা শুনে অর্ক প্রথমে লাফ দিয়ে ওঠে। সে যেন এমন টাইপ স্বপ্ন দেখছিল, কিন্তু পরক্ষণে মনে পড়লো বিজনেসের মাঝামাঝিতে এসে বড় কোনো কোম্পানির বেশি সুবিধা গ্রহণ করা বোকামি। এতে সবকিছু হারাতে হয়। তাই যতটুকু নিজের মতো তরে চলছে সেটাই যেন চালিয়ে যায়। পরে ওই বড় কোম্পানিকেও বিট করা সম্ভব। অর্ক বলে, সরি ম্যানেজার, আমি এখন কোনো কোম্পানির সাথে মিশতে চাই না। আমি আমার মতো থাকতে দেন। ধন্যবাদ অফারের জন্য। কিন্তু এখানে টাকা। টাকা নিয়ে ভাবছি না, দুবেলা খেতে পারলেই খুশি। আপনি বিরক্ত করবেন না। অর্ক মুখের উপর কেটে দেয়। জামিল অবাক হয়। এরকম কেউ হয় যে বড় কোম্পানির অফার ফিরিয়ে দিয়েছে? কি করলা তুমি? এত বড় সুযোগ হাতছাড়া করলে? না, আমি স্বপ্ন এমকে কোম্পানির সাথে কাজ করার না। আমার স্বপ্ন মাঝারি থেকে শুরু করে বড় কোম্পানির বিট করা। তারা ইনভেস্ট হলে লাভ হবে জানে, কিন্তু কথায় আছে না, অতি মিষ্টিতে পুষ্টি অনন্ত। আমি আমাদের কোম্পানিকে ওই জায়গাতে নেবার স্বপ্ন দেখি। অর্ক আর কিছু না বলে চলে যায়। জান্নাত বোকার মতো তাকিয়ে থাকে। মনে পড়ে একটু আগের ঘটনা। সে লজ্জা পায় আবারও। অর্ক আজ একটা বিরাট
অ্যাপার্টমেন্টে এসেছে ডেলিভারি দিতে। ডেলিভারি নিয়ে ফিরতে ফিরতে রিক্সা নিল অর্ক। কিছুটা দূরে রাস্তায় কাজ থাকায় রিক্সা ঘোরাতে হয়। হঠাৎ চোখে পড়ল সেই বাড়ি, মানে আশরাফ সাহেবের বিশাল অট্টালিকা। গেটের সামনে সেই সিকিউরিটি গার্ড আজও আছে। অর্ক কিছুক্ষণ রিক্সা থামিয়ে বাড়িটা দেখল। স্মৃতিগুলো ভিড় করে আসে। সেই কপির কাপ ছুঁড়ে মারা, অপমান, ঘৃণা সব ভাসতে থাকে, কিন্তু আজ অর্কের চোখে জল আসে না। বাড়িটার দিকে তাকিয়ে সে শুধু ভাবে, এত তাড়াতাড়ি ফিরে আসার জন্য না, আমি ফিরবো এমনভাবে যে সবাই মাথা নিচু করবে। এই বাড়িটা আমার চাই। ফিরে আসে নিজের ছোট দোকানে। এক ক্লায়েন্ট 1 লাখ টাকার প্রজেক্টের জন্য চেক দেয়। অর্ক প্রথমবার নিজের নামে চেক দেখে সে হাসে, কাঁদে না, শুধু চোখ বন্ধ করে বলে, মা, আমি আস্তে আস্তে এগোচ্ছি। ওইদিকে অরণি বাড়িতে এসেছে। দারোয়ান পত্রিকা পড়ছিল। গাড়ির ভিতর থেকে অরণি সেই দিকে তাকায়। অর্কার চেহারা চোখে পড়ে ওর। সে গাড়ি থামিয়ে পত্রিকাটা হাতে নেয়, কিন্তু পড়ার সেভাবে সময় না পেয়ে আবার রেখে দেয় অরণি। সোলার হব এখন ছোট শহরগুলোতে আলো ছড়াচ্ছে। অর্ক ব্যবসা চালিয়ে যাচ্ছে, একটা করে ডিস্ট্রিবিউট পয়েন্ট খুলছে প্রত্যেকটা এলাকায়। সরকারি একটা ছোট ফান্ডও পেয়েছে সে। সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিচ্ছে, কিন্তু সে এখনো সেই ছেলেটাই যে রাত 2টায় হেডফোন জোরে জোরে ইংরাজি শোনে। কারণ উচ্চারণ ঠিক করতে হবে। ক্লায়েন্ট মিটিং ভুল করা যাবে না। একদিন একটা চিঠি আসে সরকারি একটি প্রকল্পে পার্টনারশিপের সুযোগ। যদি হয় তাহলে সোলার হব বদলে যাবে সম্পূর্ণরূপে। অর্কের সোলার হব এখন শুধু ছোট্ট একটি উদ্যোগ নয়, এটি ধীরে ধীরে একটি শক্তিশালী ব্র্যান্ড রূপ নিচ্ছে। প্রতিদিন কাজের চাপ বাড়ছে, কিন্তু তার সাথে সাথে বাড়ছে মানুষের ভরসাও। গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরের ছোট্ট স্কুল, এনজিও, এমনকি কিছু সরকারি সংস্থা সবাই চাইছে সোলার হবের সাথে কাজ করতে। অর্ক এখনো সেই পুরনো সস্তা জামা পরে, কিন্তু তার চোখে ঝলকানি। আজকে সকালে বাংলা নিউজ 24.com একটা আর্টিকেল বের হয়, একজন কাজের ছেলে থেকে কোটি টাকার উদ্যোক্তা অর্কের গল্প। নিউজটা ফেসবুকে শেয়ার হতে থাকে। অর্ক অবাক হয়ে দেখে অনেক পুরনো পরিচিতরাও তাকে মেসেজ করেছে। কেউ বলছে, তুই না সেই অর্ক, কিন্তু সে কারো উত্তর দেয় না। হঠাৎ তার আইডিতে মেসেজ আসে, মিহি আইডিটার নাম। অর্ক নামটা দেখেই চমকায়। প্রোফাইল পিক দেখে চিনতে পারে এটা অরিনের সেই বান্ধবী মিহি। এই, আপনি অর্ক স্যার না? মানে আমি একটা অর্ককে চিনি। অর্ক সিন করে না, তবে বেশ মজা পায়। ঠোঁটের কোণে পয়সাসিক একটা হাসি জমা হয় অর্কের। তবে সাফল্য পেল অর্ক বদলায় না। প্রতিদিন রাত 2টা অবধি সে পড়া, ব্যবসা, প্রযুক্তি, লিডারশিপ নিয়ে নিজের ইংরাজি স্কিল ভালো করার জন্য ইউটিউবে ভিডিও দেখে, স্পেলিং প্র্যাকটিস করে আয়নার সামনে দাঁড়িয়ে। তার একটা কথা মনে পড়ে বারবার, আমি ফিরবো, কিন্তু মাথা নিচু করে না, মাথা উঁচু করে। অন্যদিকে অরণি এখনও সেই কোটিপতির মেয়ে, অথচ সময় পাল্টেছে। সামাজিক মিডিয়ায় সে নিজের ছবি পোস্ট করে, ব্র্যান্ডেড পোশাক, দামি রেস্টুরেন্ট, ফ্যাশন শো করে অরণি। তার পাশে থাকে ধনী বন্ধু বান্ধব, তাদের মধ্যে সেই একজন হলো ফারহান। যদিও সে মোটামুটি ধনী, তবুও অরণিদের মতো নয়। ফারহান ভালোবাসে অরণিকে, কিন্তু বুঝতে পারে অরণি তাকে শুধু বন্ধু না, চাকরের চোখেও দেখে। এক কফি শপে আজকে ওর সব বন্ধুরা এসেছে। ফারহান অরণির সামনে বসলো, সবাই ফটো তুলছে। এমন সময় ফারহান অরণিকে প্রপোজ করে, আমি তোকে ভালোবাসি অরণি, প্লিজ আমার প্রস্তাবটা ভাব, তোকে অনেক অনেক ভালোবাসা দিব। এখন আমি আমার বাবার বিজনেস সামলাই। অরণির বাকি বন্ধুরা অবাক হয়। অরণি হেসে বলে, তুই আমার যোগ্য না ফারহান? তুই ভেবেছিস আমি তোর মতো একটা ছেলে পছন্দ করব? মানে প্রপোজ করবি আর হ্যাঁ বলবো? যতবার প্রপোজ করবি উত্তর না হবে। আমার পছন্দ টাকাওয়ালা স্মার্ট কাউকে, বুঝেছিস? তারপর সবার সামনে ফারহানের দিকে কফির কাপ ছুঁড়ে মারে অরণি, সাথে গালে একটা চড় বসিয়ে দেয়। সেই মুহূর্তে কফি শপে থাকা সবাই স্তব্ধ। ফারহান কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়, কিন্তু অরণির মুখে বিন্দুমাত্র দুঃখ নেই। চলার হবে একটি ফোন আসে, এক সহকারী কর্মকর্তার কণ্ঠ, আপনার কাজগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আগামী সপ্তাহে এক টেন্ডারে অংশ নিতে পারেন। ইনভাইটেশনস মেল পাঠানো হয়েছে। এই মেল অর্কের বিজনেসকে সম্পূর্ণ বদলে দিতে পারে। অর্ক দিনরাত খেটে প্রেজেন্টেশন বানায়, আলফি ওয়েবসাইটের নতুন সেকশন তোলে, রাকিব স্যাম্পল বানিয়ে চেক করে, সব কিছু ঠিকঠাক হয়। সেদিন মিটিংয়ে বড় বড় কোম্পানির প্রতিনিধি, টাওয়ার শোট, ব্র্যান্ডেড ঘড়ি পরে আসে সবাই। তার মধ্যে অর্ক ঢোকে সাদামাটা শার্ট পরে। কেউ তাকায় না তার দিকে। ব্যাগ তৈরি কোম্পানি ম্যানেজার অর্ককে দেখেই বলে, এটা কি হেল্প নাকি? এটা কেউ ইনভাইট কে করলো বিজনেস মিটিংয়ে?
অর্কের কানে কথাটা পৌঁছায়। সে হাসে। সে তার মাথা নিচু করে নেয়। আরশাদ সাহেবও আসে। অর্ক মাস্ক পরে তাকে দেখে। আরশাদ আসার পরে প্রেজেন্টেশন শুরু হয়। সব কোম্পানি তাদের প্রজেক্ট শো করে, কিন্তু সরকারি কর্মকর্তা ফায়াজ সাহেব অপেক্ষা করছিলেন অর্কের জন্য। অর্ক স্টেজে আসে। সবাই অবাক হয়। সাদামাটা ড্রেস পরা ছেলেটা তাহলে সোলার হব কোম্পানির মালিক। সে প্রজেক্ট নিয়ে নিজের মতো। তার ভিজুয়াল ডেটা, বাস্তব কেস স্টাডি সবকিছু দেখে ঝাঁঝরা তাকিয়ে থাকে। ফয়েজ বলে, মিস্টার অর্ক, ইমপ্রেসিভ, ওয়েল গেট ব্যাক টু ইউ। আশা সাহেব চেহারা দেখে না, শুধু নামটা শুনে চমকায়। তবে তখনও জানে না এটা সেই অর্ক। রাতে বসে অরণি ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ চোখে পড়ে এক নিউজের হেডলাইন। Solar Hub selected for Government Rural Energy Project. Worth 5 crore. অরণি চমকে ওঠে। নিউজের ছবি দেওয়া অর্কের। সে দৌড়ে পত্রিকাটা বের করে। হ্যাঁ, এটা তো সেই অর্কের ছবি ছিল। তার আরও মনে পড়ে যায় সেই ছেলেটার কথা, যে তার বাসায় কাজ করত, যে তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল। আর তারপর সে লজ্জা আর ঘৃণা, তারপর সামনে কাঁদতেও পারেনি, বরং অরণি তাকে চর মেরে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই অর্ক এখানে কিভাবে? আশা সাহেবও জানতে পারে সবটা। রাতে ঘুম হয় না অরণির। মনে মনে বলে, ও কি করে এত বড় কিছু হয়ে গেল? আমি তো বলেছিলাম ও কিছুই করতে পারবে না। আমি তো বলেছিলাম সে আমার যোগ্য না। কিন্তু অর্ক পেরেছে। সবকিছু অর্জন করেছে 3 বছরের ভিতরে। অরণির যেন কনফিউশন দূর হয় না। অর্ক এখন সফল বিজনেসম্যান। বিভিন্ন বিজনেস মিটিংয়ে তাকে ইনভাইট করা হয়। তবে সে খুব কম দামি কাপড় পরে সেখানে আসে। দারোয়ানরাও এত কম দামি পোশাক পরে না। অনেকে অনেক কিছু বলে, কিন্তু অর্কের তাতে কিছু যায় আসে না। আজ অর্কের ইনবক্সে আসে একটি মেল। বিজনেসম্যানদের জন্য একটি 5 তারা হোটেল ইনভাইট করেছে। অর্ক ভাবছে যাবে কিনা। এত বড় জায়গায় এত নামি মানুষ, সে কি মানায়? আলভি বলে, ভাই, আপনি এখন ওদের থেকেও বড়। শুধু ডিগ্রির পিছনে না, বিশ্বাসেও আপনি এগিয়ে। আপনি যান। কিন্তু আমার যে মনে হয় আমি সেখানে মানানসই না। আপনি যাবেন, সবাইকে দেখিয়ে দেবেন যে আপনি একজন সফল মানুষ। আপনিও পারেন। আজ আমাদের কোম্পানিতে কাজ করে শত শত মানুষ। যারা বেকার ছিল তারা এখন কর্ম করে। আচ্ছা, যাবো তাহলে। জান্নাত, তুমিও রেডি হও, যেতে হবে আমাদের। জান্নাত মুচকি হাসে। অর্কর পাশে বসে। তারপর আশিফ সাহেবের অফিসে এসেছে সাব্বির রহমান। সে একসময় আশরাফ সাহেবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। আশরাফের কোম্পানি একবার সাব্বিরের কাছে টেন্ডার নেওয়ার সময় হেরে যায়। আশরাফ তা মেনে নিতে পারেনি। এই জন্য সাব্বিরকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে দেয়। সে তার কোম্পানির আগের ম্যানেজারকে খুন করিয়ে সাব্বিরের উপর চাপিয়ে দেয়। ফলে সাব্বির 10 বছরের জন্য জেল খেটে আসে। আজকে সকালটা ছিল শান্ত। জানলার ওপাশে সূর্যের আলো ঢুকছিল। আশরাফ সাহেবের কনফারেন্স রুম। বসেছিলেন তিনি নিজ অফিসের চেয়ারে, চা হাতে। কাগজপত্র ছড়িয়েছিল টেবিলে। আর এক পাশে দাঁড়িয়েছিল ম্যানেজার জামিল। আজ বিকেলে ক্লায়েন্ট মিটিং আছে স্যার। আশরাফ গম্ভীরভাবে মাথা নেড়ে বলে, সব ঠিকঠাক রাখবে, ছোটখাটো ভুলের জায়গা নেই। কিন্তু তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা রিসিপশনিস্ট মেয়েটা ছুটে এসে আশরাফের রুমে। স্যার এসেছেন, নাম বললেন সাব্বির রহমান। মুহূর্তেই আশরাফ সাহেবের মুখের চা থেমে গেল। গলার নিচে দলা পাকানো নিঃশ্বাস আটকে গেল কিছুক্ষণ। তুমি কি বললে? সাব্বির রহমান স্যার, সে নিজেকে আপনার পুরনো পরিচিত বলছেন। এক মুহূর্তে নিস্তব্ধতা ভেদ করে দরজায় নিজের মতো করে খুলে গেল। গাঢ় নীল শার্ট, চাপা চোখ, মুখে পুরনো এক বিষাক্ত হাসি নিয়ে এক ব্যক্তি ঢুকে পড়ল ফ্রান্স রুমে। মাথা নিচু করে এক সময়কার অন্ধকার জীবনের বোঝা বহন করে আসা সাব্বির রহমানের চেহারাটা যেন অনেক বেশি ভারী দেখাচ্ছে, কিন্তু তার চোখে ছিল আগুনের মতো তীক্ষ্ণ প্রতিশোধ। তুমি এখানে? প্রশ্নটি করে আশরাফ দাঁড়িয়ে পড়লেন চেয়ারে। পার্টনার, আমি এসেছি। তুমি তো... আশরাফ কিছু বলতে চাইলে সাব্বির থামিয়ে দেয়। আমি তো জেলে ছিলাম 10 বছর, আর প্রতি রাতে ঘুমিয়ে আমি শুধু একটাই মুখ দেখতাম, সেটা তোমার মুখ। আর আজ সে স্বপ্ন থেকে বেরিয়ে এসেছি, বাস্তবে এসেছি, তোমার চোখের সামনে। আশরাফ এবার কড়াভাবে বলে, তোমার সাহস তো কম না? কি চাও আর কিভাবে এসেছ? সাব্বির একটু হেঁটে তার টেবিলের দিকে এগিয়ে ধীর পায়ে বলে, তুমি বিজনেস জেতার জন্য সবকিছু করতে পারো। তুমি ভেবেছিলে আমি ভেঙে গেছি, হার মেনে নিয়েছি। না পার্টনার, আমি ফিরে এসেছি শুধু একটি কাজ করতে, তোমার সাম্রাজ্যটা আমার পায়ের নিচে নিয়ে আসতে। তুমি একটা খুনি। তুমি আমার ম্যানেজারকে খুন করেছিলে। না আশরাফ, তুমি কুড়িয়েছিলে খুনটা, শুধু দায়টা চাপিয়ে দিয়েছিলে আমার উপর। তুমি ভাবছো কেউ জানে না, আমি জানি। খেলা এখনো শেষ হয়নি বস। এবার তোমার ধ্বংসকেও আটকাতে পারবে না।
সাব্বির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আশা ভয় পেয়েছে, সে কি করবে বুঝতে পারছে না। রাজধানীর অভিজাত হোটেল ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ফায়ার প্লেস, দুর্লভ এক সন্ধ্যার আয়োজন। পুরো হলরুম জুড়ে ঝলমলে ঝলবাতি, সুগন্ধি মোমবাতির আলোর নিচে ঘুরছে শহরের সবচেয়ে নামিদামি শিল্পপতিরা, বিনিয়োগকারীরা, মিডিয়া ব্যক্তি এবং রাজনীতিবিদরাও। আজকের অনুষ্ঠানের নাম ইনভেশন ইন বিজনেস, বাংলাদেশের কর্পোরেট জগতের সবচেয়ে সম্মানজনক বিজনেস অ্যাওয়ার্ড নাইট। এবং আজকের মধ্যমণি, যাকে ঘিরে এত উত্তেজনা, সোলার হব গ্রুপ এর সিইও। নামটা এখন শহরের প্রতিটি কর্পোরেট ক্যানভাসে ছাপা। অর্ক রহমান। একই সময় অরণি প্রস্তুত হচ্ছিল তার ঘরে। পরনে সিলভার হাই স্লিভ গাউন, কানে হীরার দুল, ঠোঁটে লাল লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল। ঠোঁটে এক টুকরো তৃপ্তির হাসি দিয়ে বলল, আজ সবাই তাকাবে আমার দিকে। মাথার ভিতর একটাই চিন্তা, ফারহান আজও হয়তো থাকবে, তাকে ইগনোর করব। এবং আজ সবাই দেখবে আমি কাকে পছন্দ করি। তবে অরণি জানতো না আজ যে মানুষটাকে দেখতে পাবে তাকে সে চিনবে ঠিকই, কিন্তু নিজের মনকে মানাতে পারবে না। সন্ধ্যা হয়। হলরুমে একে একে প্রবেশ করছেন সবাই। চারপাশে হালকা জ্যাক মিউজিক। হোস্টেসরা স্টেজে প্রস্তুত। মিডিয়া ব্যস্ত লাইভ আপডেটে। একসময় মাইকে ঘোষণা আসে, Ladies and gentlemen, introducing the man who has transformed the future of clear engage in Bangladesh, the CEO of Solar Hope Group, Mr. Orko. হঠাৎ চমকে উঠে ক্যামেরার ফ্ল্যাশ। স্টেজের কর্নার থেকে এক ঝলক আলো দেখা গেল অর্ককে। একজন দীর্ঘদেহী সুঠাম পুরুষ, পরনের সাদা শার্ট, নেভি ব্লু থ্রি পিস স্যুট, হাতে সোনালি ঘড়ি, চোখে মুখে দৃঢ়তা, হাঁটার ভঙ্গিমা আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক ঠান্ডা হাসি। তার সাথে হাত ধরে হাঁটছে আরও একটি সুন্দরী মেয়ে জান্নাত। সেই আলোয় ঝলকানিতে সবাই তাকায় সেদিকে। অরণিও বাদ যায়নি। যদিও অরণি জানে না অর্ক আসবে এখানে, কিন্তু নামটা মাইকে যখন ঘোষণা হলো, তার লাইটের আলো যখন অর্কের উপরে পড়ল, তখন যেন অরণি নিঃশব্দের মতো দাঁড়িয়ে যায়। অর্ককে দেখে অরণি থমকে যায়। হাতে থাকা ওয়াইনের গ্লাসটা কাঁপে। সে বিশ্বাসই করতে পারে না। এ কি সত্যি সেই অর্ক? সেই কাজের ছেলে, যাকে একসময় তার পরিবারের সবার মতো সেও গলামন্দ যাকে একসময় তার পরিবার সবার মতো সেও গালমন্দ করত। একই সেই অর্ক যে ছেলেটা সে একই সেই একই সেই অর্ক একই সেই অর্ক যে ছেলেটাকে সে ঘৃণা করত, অপমান করত, প্রকাশ্য অপদস্থ করত। সেই ছেলেটাই আজ দেশের সবচেয়ে আলোচিত তরুণ ব্যবসায়ী। সব ক্যামেরা এখন অর্কর দিকে। সবচেয়ে ধনী কোম্পানির নাম আজ তার সঙ্গে জড়িত। অর্ণির গলা শুকিয়ে আসে। তার চোখে শুধু অবাক, বিস্ময় আর অস্পষ্ট অনুশোচনা। সে চুপচাপ অর্কের দিকে এগোয়। হাজার মানুষের ভিড় পার হয়ে অবচেতনভাবে তার পা সামনে এগোয়। মনে মনে সে ভাবে, একটাবার কথা বলি, হয়তো এটা সেই অর্ক না যাকে আমি চিনি। আর যদি সে হয়, তবে কি সে এখনো মনে রেখেছে সেসব? অরণি কথাগুলো ভাবছে। অর্ক এক কোণায় দাঁড়িয়েছিলেন। সাংবাদিকদের ঘিরে তাদের প্রশ্নের ভিড়ে হালকা হাসি দিয়ে কথা বলছেন, কিন্তু অরণি ভিড় ঠেলে একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। অর্ক মুচকি হাসত। সে অরণি যে একসময় অর্ককে অবহেলা চূড়ান্ত তুলেছিল, অপমান করত প্রতিটা মুহূর্তে, সে আসছে অর্কর দিকে। অর্ক চোখ নামিয়ে নেয়। চোখে মুখে কঠোরতা। তার চোখে এখন অতীতের কোনো চিহ্ন নেই, শুধু ঠান্ডা অভিমানের ছাপ। অরণির কাছে এসে দাঁড়ায়, একটু কাঁপা গলায় বলে, অর্ক, তুমি? অর্ক কিছু বলে না। অরণি আবার বলে, অর্ক, আমি জানতাম না তুমি এত দূর চলে এসেছো। আমি সত্যিই অবাক। তোমার চেহারাটা কিন্তু বদলায়নি, তবে তোমাকে আগের থেকেও বেশি সুন্দর লাগছে। অর্ক বুঝতে পারছে না অরণির হঠাৎ হলো কি। এভাবে সে কথা বলেনি কখনো। অরণি আরো কিছু বলতে চাবে, তখনই অর্ক জান্নাতের হাত ধরে এগিয়ে আসে অরণির দিকে। অরণি অর্কের হাতের দিকে তাকায়। জান্নাত বুঝতে পারছে না সে আসলে হচ্ছেটা কি। অর্ক ধীরে ঠোঁটে ক্ষীণ হেসেই বলে, জি আরনি ম্যাম, সেই আর্ক যাকে আপনি চিনতেন। যদিও আপনার চেনা আর্ক তো ছিল এক গরিব চাকর, তাই না? ইয়ে মানে, অর্ক আসলে অর্ক, কি হচ্ছে? কিছু না, হয়তো আমার ফ্যান এসেছে দেখা করতে। অর্ক, আমি তখন ভুল করেছিলাম। আমি জানতাম না তুমি এত বড় হবে। আজ আমি গর্বিত যে আমার বাড়ির কাজের লোক দেখিয়ে দিয়েছে সে কত বড়। গর্ব হাসাবেন ম্যাম। তবে একটা কথা কি জানেন, গর্বটা তখন দেখাননি যখন আমার মামারা যাওয়ার পরও
আপনার মা আমাকে থালা ছুঁড়ে মেরেছিল যখন আমি জ্বরে পড়েছিলাম, আর আপনারা বলেছিলেন গরিবের আবার অসুস্থতা কিসের। তো সেইখান থেকে গর্ব করাটা বেশ মানায় বলেন। মনে আছে আরণি ম্যাম এইসব? অরণ্যের চোখ ছলছল করে ওঠে, তবে দমে না। সে আবার বলে, আমি তখন অন্যরকম ছিলাম। আমি বুঝিনি তুমি এত গভীর ছিলে। 2-3 বছর তো পার হয়ে গেছে। তুমি অনেক বড় হয়েছো। ও, সেজন্য এখন মিষ্টি সুরে কথা বলছেন? আসলে তুমি অর্ক এবার এক ধাপ এগিয়ে এসে অরণ্যের চোখে চোখ রেখে বলে, আপনি আমাকে চেনেননি। আজ আমি আলোয় দাঁড়িয়ে আছি বলে আমার কাছে এসেছেন। কিন্তু যে অন্ধকারে আমি বেড়ে উঠেছি সেখানে আপনারা কেউ ছিলেন না। আজ আপনার চোখে আমি সফল। কিন্তু সেই আর যে নীরবে রাত্রির পর রাত্রি নিজের ভবিষ্যৎ সাজিয়েছে সে আর আর এখন কারোর প্রয়োজন বোধ করে না। অরণ্য আর কিছু বলতে পারল না। গলার কাছে জোড়া পাকানো কান্না অনুভূতি আসে। অর্ক ধীরে ঘুরে যেতে যেতে বলল, যাকে তুচ্ছ করেছিলে আজ তাকে ছুটে চান। দুঃখিত অরণ্য, তুমি আজও আমাকে হারিয়েছ। অরণ্য থমকে দাঁড়িয়ে থাকে। চারপাশে আলোর ঝলমলে পরিবেশ হঠাৎ অস্পষ্ট হয়ে আসে। তার চোখে তখন শুধু সেই অর্ক, যাকে সে হারিয়ে ফেলেছে চিরতরে। পুরো ব্র্যান্ড বাসের পিছনে কোনো লাইট ছলকাচ্ছে স্টেজে, কিন্তু তার ভিতরে আগুন, অপরাধবোধ আর হেরে যাওয়ার যন্ত্রণা অরণ্যকে নিঃশব্দে গ্রাস করছে। এমন সময় স্টেজে অর্ক ডাক হয়। তার পিছনে সফলতার গল্প শুনবে সবাই। অর্ক স্টেজে আসে, মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে বলে, আমার পরিচয়ের মতো কিছুই নেই। একজনের বাড়িতে কাজের লোক হিসেবে থাকতাম। আমার মা সেই বাড়িতে কাজ করতো। সকাল ভোর থেকে রাত 12টা অব্দি কাজ করতো তিনি। আমার মা সেই রাত আমার মা সেই বাড়িতে অসুস্থতায় মারা যায়। কেউ তার গায়ে স্পর্শ অব্দি করেনি। বরং শুনেছিলাম উচ্চ করা কণ্ঠস্বর, কাজের মহিলা মরেছে, লাইফ সেখানে পড়ে যায়। কষ্টে বুক ফেটে গেছিল আমার। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম বড় আমাকে হতেই হবে। উন্মুক্ত স্কুলে ভর্তি হই। ক্লাস না করলেও পড়াশোনা চালিয়ে ঠিকই গিয়েছিলাম। বাড়িতে মায়ের জায়গাটাতে আমাকে কাজ দেওয়া হয়। গরু খাটান খেটেছি আমি। প্রতিদিন যখন হয়েছি সে বাড়ি তার ম্যাডামদের কাছে। অসুস্থ হয়ে পড়ে থাকলেও আমাকে লাথি মেরে উঠিয়ে কাজ করিয়ে নিয়েছে। সব ঠিক ছিল। জীবনের চরম পর্যায়ে গিয়েছিলাম হয়তো। সে বাড়িতে সুন্দর একটা মেয়ে থাকতো, বাড়ির মালিকের মেয়ে। দেখতে সুন্দরী। মনে আমার ব্যাকুল হয়। মেয়েটাকে ভালোবেসে ফেলি। মেয়েটা আমাকে দিয়ে তার জুতা, জামা, এমনকি তার বাথরুম পরিষ্কার করে নিয়েছে। ভালো থাকার বদলে গালমন্দ বেশি শুনেছি। কাজের ছেলে হয়ে একদিন সেই বাড়ির মেয়েটাকে ভালোবাসার কথা বলেছিলাম। ব্যাস, সেই দিনে আমাকে সবাই অনেক মারে। হাত, মুখ, সারা গা ফেটে রক্ত বের হয়। সেই মেয়েটি বলেছিল আমার নাকি কোনো যোগ্যতা নেই তাকে ভালোবাসার। ভালোবাসতেও যোগ্যতা লাগে। হয়তো সেই যোগ্যতার নাম টাকা। আজ আমি সেই যোগ্যতা অর্জন করেছি। মেয়েরা আমার পিছনে ঘোরে। সেদিন বাড়ি থেকে বের না করে দিলে আজ আমি এতদূর আসতে পারতাম না। এজন্য আমার সফলতার পিছনে একজন নারীর অবদান বেশি। কথায় আছে না, প্রত্যেক পুরুষের সফলতার পিছনে কারণ থাকে একজন নারী। আমার বেলাতেও সে। যদি সেই পরিবার সেই নারীটা আজকে এসব দেখে তাহলে তাকে ধন্যবাদ জানালাম। অর্কর কথাগুলো বলে তার বক্তব্য শেষ করে। এরপর অনুষ্ঠান থেকে বের হয়ে যায়। জান্নাত এবার বুঝতে পারে খানিকটা আগে অরণি নামের মেয়েটা আসলে কে ছিল। অর্কর কথা শুনে অরণি কখন যে কেঁদে ফেলেছে বুঝতেই পারেনি। শুধু অরণি নয়, সেখানে থাকা প্রতিটি মানুষ, টিভির সামনে বসা আশরাফ সাহেবের পরিবারও কেঁদে ফেলেছে। কিন্তু এখন কেঁদেই বা লাভ কি? অর্ক দাঁড়িয়ে আছে বারান্দায়। রাতের নিস্তব্ধ নগরী তার কাছে এখন বড্ড প্রিয় হয়ে উঠেছে। বিজনেসম্যানদের পার্টিতে অর্ক দেখিয়ে দিয়েছে মানুষ কিছু চাইলে তা সে করে ছাড়ে। আজকে অরণি অবাক হয়েছিল অর্ককে দেখে। অরণি আজকে প্ল্যান করেছে এখানে থাকা বড় কোনো বিজনেসম্যানের সাথে বন্ধুত্ব করবে। এরপর তার বাবাকে বলে তার সাথে বিয়ে ঠিক করে নেবে। কিন্তু যখন অর্ককে দেখে তখন সে নিজেকে সামলাতে পারেনি। অর্কের এমন পরিবর্তন অরণির হজম হচ্ছে না। এমন সময় জান্নাত এসে দাঁড়ায় অর্কের পেছনে। অর্ক হালকা কাঁধ ঘুরিয়ে দেখলো জান্নাত এগিয়ে অর্কের পাশে এলো। দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীরবতা কাটিয়ে বেশ কিছু সময় পর জান্নাত বলে, তাহলে এই মেয়েটাই সে যাকে তুমি ভালোবাসো? হুম। এই জন্যই কি আমি শুধু তোমার বন্ধু হয়ে থেকে গেলাম? জান্নাত, তোমাকে আগেই বলেছিলাম ভালোবাসা দিয়ে আমাকে আর পাওয়া যাবে না।
তুমি কি তাকে এখনো ভালোবাসো? ঠিক জানি না, তবে মনের কোথাও যেন ওর প্রতি একটা টান অনুভব করতে পারি। আচ্ছা বেশ, আমি না হয় বন্ধু হয়েই থাকবো তোমার পাশে। অর্ক কিছু বলতে পারে না। অর্কের দিকে খুশি মাখা দৃষ্টিতে তাকায়। মাঝরাত, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের এক নির্জন মোড়। খুটখুটে অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে থাকায় সাদা ধোঁয়া, আগুনের লেলিহার শিখা, পড়ে যাওয়া প্লাস্টিক, লোহার গন্ধে বাতাস বেশ ভারী। চারিদিকে শুধু বিস্মরণের শব্দ আর জ্বলন্ত ট্রাগেটে কঙ্কার দেখা যাচ্ছে। ৩০ কোটি টাকার মাল, ৪০টি বিশাল কাভার্ড ভ্যান ভর্তি হয়ে রওনা দিয়েছে চট্টগ্রাম বিমানবন্দরের দিকে। মালগুলো ছিল ইম্পর্টেন্ট কেমিক্যাল, সোলার প্ল্যান্ট যন্ত্রাংশ এবং কয়েকটি দামি মেশিনারি, যা আশরাফ ইন্ডাস্ট্রির আগামী ৩ বছরের সবচেয়ে বড় প্রজেক্টর চালিকা শক্তি। কিন্তু সবশেষে চারিদিকে শুধু ধ্বংস। আগুনের তাপে হাইওয়ের পিচ পর্যন্ত গলে গিয়েছে। বিস্ফোরণে উড়ে গিয়েছে ট্রাকগুলোর ছাদ। কয়েকটি ট্রাক তো প্রায় ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘটনার ভয়াবহতা, ফায়ার সার্চ, পুলিশ, এমনকি সেনাবাহিনীর বিশেষ টহলও ছুটে এসেছে। কিন্তু এরই মধ্যে আগুনের ছায়া আলোর একজন মানুষ দাঁড়িয়ে আছে, অদ্ভুত এক প্রশান্তিতে সবার থেকে দূরে। সে হাতে ধরা সিগারেটের ঠোঁটে চেপে ধোঁয়া ছেড়ে মৃদু হাসে। সে হলো সাব্বির রহমান, যে 10 বছর জেলে ছিল, যাকে মিথ্যা খুনের মামলায় ফাঁসি দিয়েছিল আশরাফ সাহেব। সে ফিরে এসেছে, আর তার প্রথম আঘাত এতটাই শক্তিশালী যে আশরাফ ইন্ডাস্ট্রির ভীত কেঁপে উঠেছে। আশরাফ সাহেব বিজনেসের জন্য সব করত, কাউকে সরানোর প্রয়োজন হলে একেবারে ভাবতো না। কিন্তু আশরাফ সাহেব এবার যেন হারতে চলেছে। তার এত টাকার রাজত্ব। সাব্বিরের সঙ্গে ছিল 4 জন বিশেষ প্রশিক্ষণ লোক, যারা একসময় কন্ট্রোল ব্রাস্ট টিম হিসাবে কাজ করত। এখন তারা সাব্বিরের জন্য আগুনের খেলা খেলতে প্রস্তুত। প্রতিটি ট্রাকে সাবধানে লাগানো হয়েছিল সময় নির্ধারিত বোমা। বোমায় বিশেষ কেমিক্যাল ফুয়েল ব্যবহার করা হয়েছিল, যাতে ছোট্ট পার্ক থেকেই ভয়াবহ বিস্ফোরণ হয়। সবকিছু এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কারো মনে সন্দেহ হওয়ার উপায় নেই। পিছনে লাল আলো জ্বলছে, পুলিশ সাইরেন, মিডিয়া পৌঁছে গেছে, তবুও সাব্বিরের মুখে কোনো ভয় নেই। সে এক পা করে এগিয়ে যায় ধোঁয়া স্পর্ধর মাঝে। আগুনের আভায় তার চোখে স্পর্শ দৃঢ়তা। সে বলে, আজ শুরু। একে একে সব কিছু নিয়ে নিব। আশরাফ, তুমি যেভাবে আমার জীবন শেষ করেছিলে, আমি সেভাবে তোমার সাম্রাজ্য পুড়িয়ে ছাই করে দিব। সাব্বিরের ঠোঁট একটুখানি বিজয়ের হাসি। সাব্বির ছিল আশরাফের একমাত্র প্রতিদ্বন্দ্বী। সেই সাব্বিরকেই সরালো নিজের ম্যানেজারকে খুন করিয়ে। সকাল হয়েছে। চিরচরিত সময়ের আগে আশরাফ সাহেব অফিসে হাজির। আজ তার একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার কথা ছিল চায়নার এক কোম্পানির সাথে। কিন্তু হঠাৎ ম্যানেজার জামির দৌড়ে এসে বলে, স্যার, ভয়াবহ খবর, আমাদের সব ট্রাক আগুন পুড়ে গেছে। প্রথমে তিনি না বুঝলেও কি কয়েক বলছো সেকেন্ড তুমি? পরে বুঝতে পারে জমির কিসের কথা বলছে। আশরাফ উঠে দাঁড়িয়ে চিৎকার করে, কি বলছো তুমি? কই গেল মালগুলো? কিভাবে হলো? পুড়ে গেছে মানে? তুমি সব চেক করোনি পাঠানোর আগে? স্যার, 5 বার করে চেক করা, কিন্তু তবু সব ব্লাস্ট হয়েছে। পেট্রোল বিস্ফোরণ। ফায়ার সার্ভিস বলছে বোমা লাগানো হয়েছিল, কেউ ইচ্ছা করে করেছে। কি? স্যার, সব টিভি চ্যানেল কভার করছে। এটা আপনার কোম্পানির নাম এখন লাইভে। মার্কেটে নতুন চলমান যে প্রাইভেট, সেগুলো স্টক প্রাইস পড়লেও শুরু করেছে। আশরাফ মুহূর্তে চুপ হয়ে যায়। রাতে ব্লাস্ট, দিনে স্টক প্রাইস ড্রপ, সব যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। সে চেয়ার ধরে বসে পড়ে। হঠাৎ কানে বাজে ফোনের রিং। টেবিলে থাকা ফোনটার দিকে নজর যায়। একটা অচেনা নাম্বার। রিসিভ করে সে। হ্যালো? ওপাশ থেকে কাঁপা কাঁপা গলা ভেসে ওঠে পরিচিত কণ্ঠ। কেমন আছো পার্টনার? আশরাফ অবাক হয়, চিৎকার করে, তুই? সাব্বির? হ্যাঁ আমি। আগুনটা কেমন দেখলে? ভালো লাগছে তো? ও, লাইফটা না দেখলে মজা পাবে না। যাই হোক, প্রাইস ড্রাফট করলাম। শুনলে না? তোমার প্রোডাক্ট নকলের অভিযোগ মেরে দিচ্ছি। এটা তো শুরু মাত্র আশরাফ, এবার তোমার ধ্বংসের পালা। তুই কি চাস? বাপরে, একদম সোজা পয়েন্টে আসলে। আমি চাই তুমি শেষ হও, তুমি কাঁদো। তুমি বোঝো প্রতিশোধ কাকে বলে। তুমি আমাকে যে রাত দিয়েছিলে জেলের ভিতর, এবার আমি তোমার জীবনটাকে সেরকম অন্ধকার করে দিব। সাব্বির, আমি ছাড়বো না তোকে। তুমি তো একসময় বলেছিলে জীবন একটা খেলা। এখন সেই খেলায় আমি কুইন মুড করলাম। আপনার সারাসারি তো অনেক পরের বিষয় বস।
কল কেটে যায়। আশরাফ সাহেব বুকে হাত দিয়ে বসে পড়ে। মাথার মধ্যে ঘুরে 30 কোটি টাকার ব্যাংক লোন, যেন সবকিছু তার এবার হারাতে হবে। যেসব ইনভেস্টররা এই ডিলে টাকা ঢেলেছিল, এগুলো বিক্রি করলে 60 কোটি টাকা হবে। এই 60 কোটি টাকা এখন কিভাবে জোগাড় হবে? এক সপ্তাহ পর কয়েকদিন ধরে আশরাফ ভেলাতে নানান সমস্যা দেখা যাচ্ছে। ইনভেস্টররা বাড়িতে আসছে, ব্যাংক থেকে চাপ দিচ্ছে টাকার জন্য। সবকিছু মিলিয়ে পুরো বাড়িটা থমথমে করেছে। কিন্তু এর ভিতরে অরণি নেই। সে অর্ককে নিয়ে ভাবনায় ডুবেছে। বিজনেস পার্টনার সেই রাতটার পর অরণি অর্ককে দেখে অবাক হয়। সেদিন অরণির চোখের সামনে যেন একটা নতুন মানুষকে দেখছিল, যার মুখটা সবসময় ছিল ধুলিমাখা, মলিন জামা, নিঃশব্দ কাজের ছেলে। আর একদিন তার চোখে ছিল আত্মবিশ্বাস, ঠোঁটে কঠিন নিষ্ঠুর এক হাসি, আর সেই হাসি কাঁপিয়ে দিয়েছিল অরণির বুক। অর্ক আজকের সোলার হোপ গ্রুপের সিইও। অরণি ভেবেছিল সেদিন হয়তো কথা বলবে, সামান্য কিছু ব্যাখ্যা দিবে, কিন্তু অর্ক নিউজের সব কিছু জানিয়ে দেয়। সেখানে থাকা সবাই কেঁদেছিল। অরণি বুঝতে পারেনি সেও কেঁদে ফেলেছে। তবে অর্ক অরণির দিকে তাকিয়েও দেখেনি, যেন সে অর্কের সামনে দাঁড়িয়ে থাকা একটা বাতাস মাত্র। সেই রাত থেকে একটা অদ্ভুত হাহাকার বাসা বাঁধে অরণির ভিতরে। ঘুম ভাঙে মাঝরাতে, ঘুম আসে না গভীর রাতে। আয়নায় নিজের চোখে ক্লান্তি দেখে। আর যতই সে নিজেকে বোঝাতে চায় অর্ককে নিয়ে ভাবা উচিত নয়, ততই যেন অর্কের মুখটা আরো পরিষ্কার হয়ে ভেসে ওঠে ওর চোখে। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল রত্না, পাশে সোফায় গায়ে এড়ে বসে আছে অরণি, মন খারাপ করা এক চাহনিতে জানলার দিকে তাকিয়ে। রত্না লক্ষ্য করলেন মেয়েটা কিছুদিন ধরে খুব চুপচাপ, তবে এটা তার বাবার বিষয় নিয়ে নয়, বরং অন্য কোনো কারণ। একসময় কৌতূহলী বললেন, তোর মন খারাপ কেন রে? এত চুপচাপ কেন তুই? না তো মা, কিছু না। এই বাবা রাত দিন টেনশন করছে, কি হবে এইসব ভাবছি। না না, কিছু তো হয়েছে। সবচেয়ে বড় কিছু না হলে এরকম চুপ করেই দীর্ঘশ্বাস মুখের ভিতর থেকে বের হয়। তুই কি অর্ককে নিয়ে ভাবছিস? মায়ের মুখে অর্কর নাম শুনে অরণি চুপ হয়ে যায়। ভেতর থেকে কেউ কাঁটা বিঁধে দেয়। মা, তুমি জানো সব? অর্ক ছোটবেলা থেকেই অন্যরকম ছিল, কারোর ক্ষতি করেনি। আমরা যখন ওকে চাকরের মতো ব্যবহার করতাম, বাড়ির পোষা কুত্তার থেকে খারাপ আচরণ করতাম, বকা দিতাম, সেই ছেলেটা কোনোদিনও মুখে শব্দ পর্যন্ত করেনি। হয়তো ওর বদদোয়াতে আজকে আমাদের পরিবারের খারাপ অবস্থা নেমে আসতে যাচ্ছে। আমি আমি খুব খারাপ আচরণ করেছি মা ওর সাথে। সেটাও বুঝেও বলতো এমন কিছু হয়নি ম্যাম, মানে সেই সব মেনে নিত। আজ যেই ছেলেটা কোটি টাকার মালিক, তাকে দেখে আমার গর্ব হয়, কিন্তু আমাদের অহংকার তখন ওকে শেষ করে দিতে চেয়েছিল। এখন মনে হয় ও চলে গিয়ে ভালো কাজ করেছে। হরের চোখ ঝাপসা হয়ে আসে, বুকটা যেন ফেটে যাচ্ছে। আমার এত অহংকার ছিল, আমি তাকে কখনো মানুষ বলেই ভাবিনি। অথচ এখন আমি তার চোখে তাকাতেও সাহস পাই না। রত্না চুপচাপ মাথায় হাত রাখেন। মেয়ের চোখে ছিল মা হৃদয়ের অপার মমতা। রেবেকা এলেন। রত্না তাকে কফি দিয়ে বললেন, তুমি জানো অর্ক এখন কি হয়ে গেছে? আমাদের বাড়িতে থাকা সেই কাজের ছেলেটা? হ্যাঁ, আজ সে বিশাল বিজনেসম্যান, সাম্রাজ্যের মালিক, সোলার হব গ্রুপের সিইও। রেবেকা বিস্ময়ে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, টিভিতেও ইন্টারভিউ দেখেছি, প্রথমে চিনতে পারিনি। আমরা তার সাথে বড্ড অন্যায় করেছি, মানুষই মনে করিনি। অথচ সেই ছেলেটা এখন টপ বিজনেসম্যান। অরণি কি ওকে নিয়ে ভাবছে? রত্না চুপ করে থাকেন। অরণির নাম শুনলে তার বুক কেঁপে ওঠে। আর অরণি, সে তখন বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল, চোখে কেবল অর্ক। অরণি অবশেষে সাহস করে ফোন করে অর্ককে। রিং বাজছে, একবার, দুইবার, তিনবার, কিন্তু কেউ ধরল না। অর্কের নাম্বারে মেসেজ করা ওর কাছে কোনো বিষয় না। সে নাম্বার পেলেই কল করেছে, কিন্তু রিসিভ হয়নি। সেটা টানা 2 দিন ফোন করেছিল অর্ককে, বেশিরভাগ সময় ব্যস্ত সিগন্যাল, তারপর আবার কিছু না। অরণির ভেতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। যে ছেলেটাকে সে একদিন অবহেলা করেছিল, আর সে ছেলেটার একটু পাত্তা দিচ্ছে না তাকে। অরণি ঠিক করলো সরাসরি যাবে অর্কের অফিসে। সে চলেও আসে পরের দিন। সোলার হব গ্রুপের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে যখন অরণি উপরের দিকে তাকায়, বুকটা ধড়ফড় করে ওঠে। চোখের সামনে যেন অর্কের সেই দীপ্ত মুখ ভেসে ওঠে। আমি কথা বলবো, যাই হোক। নিজের মনকে বোঝায় অরণি। সিকিউরিটি থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে রিসিপশনে গিয়ে দাঁড়ায়। কাকে চান ম্যাম? অর্কের সাথে দেখা করতে এসেছি। এমন সময় জান্নাত এসে দাঁড়ায়। অরণিকে চিনতে পারে।
অরণি জান্নাতকে দেখে জান্নাত বলে, আপনি অরণি? আমাকে চেনেন? হুম। অর্কের সাথে কি একটু দেখা করানো যাবে? আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। দেখি শিডিউল। না, নেই। সরি, স্যারের সাথে এইভাবে দেখা হবে না। তাছাড়া স্যার এখন বিজি। তাহলে আমি বসে থাকবো, কখন ফ্রি হবে সে? সেটা জানি না, তবে আপনি বসতে চাইলে বসেন। ওয়েটিং লবিতে থাকেন, কিন্তু কখন বের হবে জানি না। অরণি সোফায় গিয়ে বসলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর অবশেষে অর্ক বেরিয়ে এলো কনফারেন্স রুম থেকে। চারপাশে বিজনেস এক্সিকিউটিভ, সাংবাদিক, সহকর্মী ঘিরে আসছে তাকে। জান্নাতও আসছে ওর সাথে। নতুন প্রজেক্ট নিয়ে জানতে চায় রিপোর্টাররা। মাইক হাতে সবাই ঘিরে রেখেছে। অর্ক কিছু বলতে যাবে, তখনই চোখ চলে যায় সবার পিছনে দাঁড়িয়ে থাকা অরণির দিকে। অর্ককে অবাক করে দিয়ে অরণি এগিয়ে এসে বলল, অর্ক, আমি একটু কথা বলতে চাই তোমার সাথে। অর্ক এক ঝলক তাকায়, তারপর ঠান্ডা স্বরে বলে, আজ ব্যস্ত আছি, সময় নেই। প্লিজ 1 মিনিট। শোনো, আমার জীবনে এখন গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে, সময় নষ্ট করতে চাই না। তাহলে রিসেপশনে নাম্বার রেখে যাও, বা বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখো, দেখা হবে যদি সময় পাই। তারপর কোনো কথায় অপেক্ষা না করে অর্ক চলে যায়। সাথে জান্নাতের হাতটাও ধরে। অরণি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। পিছনে কয়েকজন অফিস কর্মী বলা শুরু করে, উনি না স্যারের সেই ভালোবাসার মানুষ ছিল? স্যার গরিব থাকায় তখন না করে দিয়েছেন। স্যার যখন টাকার মালিক হলো তখন এসে এইসব শুনে অরণির বুকটা কেঁপে ওঠে। সে চোখের জল চেপে দ্রুত বেরিয়ে আসে বিল্ডিং থেকে। গাড়িতে উঠে বসে অর্ক, পাশে জান্নাত। অর্ক জানলা দিয়ে তাকে দেখে অরণি মাথা নিচু করে বের হয়ে যাচ্ছে। কি মজা পাচ্ছ কষ্ট দিয়ে মেয়েটাকে? পৈশাচিক মজা। অর্ক, তুমি এমন ছেলে না, বিনয়ী ছেলে। তুমি স্ট্রেট কথা বলা কবে ধরলে, হ্যাঁ? জানি না, বাদ দাও। তাছাড়া কোনো কিছু ভাবতে চাই না। জান্নাত আর কিছু বলতে পারে না। সেও জোরে শ্বাস নেয়। অরণি বাড়িতে চলে আসে। রাতে জানলার পাশে দাঁড়িয়ে অরণি নিজের সাথে লড়াই করে, নিজের সাথে কথা বলে সে। আমি কি ওকে ভালোবেসে ফেলেছি, নাকি আমি কেবল অনুশোচনায় ভুগছি? কিন্তু যখন তাকে দেখি আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। অন্যায় বোধ থেকে কি ভালোবাসাও তৈরি হয়? তার চোখ বরাবর ফিরে আসে অর্কের। ঠান্ডা মুখ, অবহেলার চোখ, নির্বিকার কণ্ঠ। চোখের সামনে ভাসতে থাকে অর্কের সব কিছু। একদিন বৃষ্টির ভিতরে ছেলেটা সারা রাত তার গাড়ির কাদা ধুয়েছিল। কাদাওয়ালা জুতো কাপড় সে পরিষ্কার করে দিয়েছিল। তখন অর্কের চেহারা ছিল মলিন, মাথায় বড় বড় চুল। অথচ এখন অর্ক। এইসব ভেবে অরণির গার্বে অশ্রু গড়িয়ে পড়ল। সে নিজেই বলে, আমি বলেছিলাম ভালোবাসা পেতে আমি বলেছিলাম ভালোবাসা পেতে হলে নিজের যোগ্যতা থাকতে হয়। আজ আমি বুঝি তুমি সেই যোগ্যতায় পৌঁছে গেছো, আর আমি পড়ে আছি ফুলের ধ্বংসস্তূপে। পরদিন বিকালে অর্ক গাড়ি নিয়ে বেরিয়ে আসে অফিস থেকে। সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে অরণি। চোখে চোখ পড়লো, কিন্তু অর্ক কাজ তুলে গাড়ি চালিয়ে চলে গেল। অরণি শুধু তাকিয়ে থাকলো তার চলে যাওয়ার পিছনে। তার ভেতরে আবার সেই শব্দ, ভালোবাসা এখন শুধুই একতরফা পিছু হাঁটা। সময় যখন খারাপ হয় তখন মানুষের ঘর থেকে ফোন চুরি হয়। আমার বাইকে করে ফোন চুরির জন্য থানায় জিডি করে বাইরে এসে দেখা যায় বাইকটাও চুরি হয়ে গেছে। সব কষ্ট মিশে মসজিদ আল্লাহর কাছে কিছু চাইতে গেল, মসজিদ থেকে বের হয়ে এসে দেখা যায় জুতাও চুরি হয়ে গেছে। আশরাফ সাহেবের যেন একই রকম এক খারাপ সময় সামনে আসছে। নিজের অর্থ আর ক্ষমতার অহংকার যেন থুলির মতো গুঁড়ো হয়ে যাচ্ছে। আশরাফ অফিসে আসতেই ম্যানেজার জমির হাজির। স্যার, আমি আজ সকালে ইনভেস্টরদের লিস্ট বের করেছি। ট্রাকের মালামালের মধ্যে যাদের পণ্য ছিল তাদের মোট বাজেট ক্লেম দাঁড়াবে প্রায় 50 কোটি টাকা। এছাড়া এছাড়া ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স আর স্টোরেজ হিসাব মিলে পুরোটা 70 কোটিরও বেশি। আশরাফ যেন শোনে না, শুধু কপালের ঘাম মুছে বলে, ইন্স্যুরেন্স তো করা ছিল। দুঃখিত স্যার, যে ফাইলটা আপনি সাইন করেননি ওই ইন্স্যুরেন্স পলিসি অ্যাক্টিভ হয়নি। ট্রাক ছাড়ার আগে ফাইনাল ভেরিফিকেশনের সাইন লাগতো, সেটা হয়নি। মানে এবার চালানে ইন্স্যুরেন্সই ছিল না? জামির মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। কিছু সময় পর বলে, এখন ইনভেস্টরদের টাকা দিতে হবে আমাদের। আপনার অ্যাকাউন্টে এখনো 19 কোটি আছে, কিন্তু তাতে কিছু হবে না, ব্যাংকেও ফান্ড কম। আশরাফ দাঁড়িয়ে উঠে হাঁটতে শুরু করলো পাগলের মতো। এখন কি করা যায়?
ব্যাংকে লোনের পসিবল? বিস্ফোরণ রিফ্লেক্টের কারণে এখন ব্যাংক কোনো রিস্ক নিতে চাইছে না। আমাদের প্রস্তাবে তারা আগ্রহ দেখায়নি। আমি চেষ্টা করেছিলাম। তাহলে আমি কি করবো জামিল? আমি একা কিভাবে সব সামলাবো? স্যার, একটা অপশন আছে। আপনার নারায়ণগঞ্জের যে জমিগুলোতে নতুন ফ্যাক্টরি প্ল্যান করেছিলেন, সেগুলোর কিছু অংশ আপনি নিলামে তুললে ভালো দাম পাওয়া যাবে। অন্তত ৩০-৩৫ কোটি উঠে আসবে। ইনভেস্টরদের টাকাও কিছুটা শোধ হবে। আমার বিজনেসের হৃৎপিণ্ডটা কেটে দিতে বলছো জামিল? আমি কিভাবে সব হারাতে দেব? আর কোনো উপায়? স্যার, আপনি সব হারাবেন না। অন্তত সময় পাবেন, বাকিটা আবার গুছিয়ে নিতে পারবেন। আর সেকেন্ড কোনো উপায় বলতে কোনো কোম্পানির সাথে শেয়ার ডিলে যাওয়ার, কিন্তু এখন আমাদের মতো কোম্পানির সাথে টেম্পোরারি কোনো কোম্পানি ডিলে যাবে না। তাই নিলাম ছাড়া উপায় দেখছি না। চুপচাপ বসে পড়ে আশরাফ কি করবে বুঝতে পারছে না। একের পর এক ফোন আসছে। ইনভেস্টেকর ডিস্ট্রিবিউট পার্টনার্সরা কল করেছে। তাদের একটাই বক্তব্য। আশরাফ সাহেব, আমাদের পণ্য পুড়ে গেছে। আপনি এখন এক্সপ্লেনেশন দেন, টাকা কবে ফেরত দেবেন? না হলে আমরা মামলা করব আপনার কোম্পানির বিরুদ্ধে, ক্লাস অ্যাকশন ফাইল করব। আমাদের 10 জন একসাথে আদালতে যাবে। এইসব শুনতে শুনতে আশরাফ সাহেবের যেন ঘুম খাবার সব বন্ধ হয়ে গেছে। কেউ যেন পাশে নেই। অথচ যখন তার ক্ষমতা টাকা সম্পত্তি সব ছিল, মানুষের জন্য অভাব হতো না। কিন্তু আপাতত পাশে দাঁড়ানোর মানুষ তিনি খুঁজে পাচ্ছেন না এখন। নিজেকে আয়নায় চোখ নিজেকে আয়নায় দেখে চোখ লাল হয়ে গেছে। চেহারায় আতঙ্ক বিরাজ করছে। এই লোক এতদিন ভাবতো আমি দেশের টপ বিজনেসম্যান, আর আজ একটা দুর্ঘটনায় যেন সবকিছু শেষ। মাথাটা যেন তার কাজ করা বন্ধ করে দিয়েছে। জামি চলে যায়। একা বসে আশরাফ টেবিলে মাথা রেখে ভাবছে আর কত কি না ছিল। কিছু সময় পর জামির হন্তদন্ত হয়ে আবার আশরাফ আর কেবিনে ঢুকে। স্যার, আর একটা দুঃসংবাদ আছে। আবার? আশরাফের করুণ চেহারা জামিরের চোখে লাগে, কিন্তু তারও যে কিছু করার নেই। আশরাফ বিজনেস মার্কেটে যেমনই হোক স্টাফদের কখনো বেতন বাকি রাখেনি, বরং সবাইকে বেশ ভালো বেতনই রাখতেন। এজন্য জামিরের বড্ড খারাপ লাগে যে তার বসের দুর্দিনে কিছু করতে পারছে না। আশরাফ সাহেব দীর্ঘশ্বাস ফেলেই বলে, বলো, আর কি কি বাকি আছে? সাব্বির, সে আপনার কোম্পানির কয়েকজন টেকনিক্যাল অফিসারকে কিনে ফেলেছে। আর তারাই আপনার এক্সপোর্ট রিপোর্ট, কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স ফাইল, এমনকি আপনার টেক্সট ফাইলের ডেটা বিক্রি করে দিয়েছে সাব্বিরের কাছে। সে এমন মিডিয়াতে মিথ্যাভাবে ছড়াচ্ছে। কি কি বলছো? সাব্বির? হ্যাঁ স্যার, জাস্ট বিজনেস মিডিয়া নামের একটা নতুন রিপোর্ট বলা হয়েছে আশরাফ গ্রুপের ভেতর দুর্নীতির সূত্র, ইনভেস্টরদের সাথে প্রতারণা, এসব ছাপানো হয়েছে। সে আমার পিছনে লেগে আছে, কারণ আমি তার ফিউচারে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানি সে আমার সবকিছু ধ্বংস করতে চায়। স্যার, এটা থামাতে না পারলে আপনি আইনগত দিক থেকেও বড় সমস্যায় পড়বেন। আর কি কি জানো? সাব্বির, আপনার এক পুরনো সালফার কোম্পানির সাথেও কন্ট্রাক্ট করেছে। তারা এখন থেকে আপনার কোম্পানিকে মাল সরবরাহ বন্ধ করবে বলে জানিয়েছে। তারা এখন সোলার হোপ কোম্পানির সাথে কাজ করবে। আশরাফের কপালে ভাঁজ পড়ে। গায়ের ঘাম তার দামি জামা ভিজিয়ে দিচ্ছে। ঠোঁট শুকিয়ে গেছে। তার মাথার মধ্যেও বাজছে। সাব্বির, তুই কি আমায় শেষ করেই ছাড়বি? ছুটির পর সবাই চলে গেছে। অফিস ফাঁকা। আশরাফ চেয়ার থেকে উঠে জানলার ধারে গিয়ে দাঁড়ায়। ঢাকার আলো ঝলমলে। শহরটাকে দেখে মনে হয় সব আগের মতোই আছে, কিন্তু তার ভিতরের শহরটা আজ ধ্বংসস্তূপ। মনে পড়ে যখন প্রথম ছোট্ট একটা ট্রেনিং কোম্পানি খুলেছিল, তখন রাত জেগে কাজ করত, নিজের স্বপ্ন নিয়ে ভাবতো। হাসিতে দূরে এসে যখন সে দাঁড়িয়েছে, তখন যেন এক ঝড় এসে সবকিছু ধুলার মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। নিঃশব্দে ফিসফিস করল, আমি কি সত্যি হেরে যাচ্ছি? দিনগুলো একসময় বদলায়, যেমন বদলে গেছে অর্ক। একটা সময় অর্ক ছিল বড়লোক বাড়ির গরিব কাজের ছেলে। এখন সে এক সফল বিজনেসম্যান। দামি গাড়ির চোখ ধাঁধানো অফিস, ঝকঝকে স্মার্টনেস, সব মিলিয়ে এক অবিশ্বাস্য রূপান্তর।
কিন্তু সেই বদলে যাওয়া অর্ককে যখন প্রথমে দেখেছিল অরণি, তার নিজের চোখেই বিশ্বাস হয়নি। এই ছেলেটা কি সত্যি সেই অর্ক যে এক সময় আমাদের বাড়িতে কাজ করতো, যাকে আমরা কত তাচ্ছিল্য করেছি? শরীরটা কেঁপে উঠেছে ওর নিজের ভাবনায়। তখনই সে জানতো না, এই অর্ক একদিন তার রাতের ঘুম কেড়ে নিবে। সময়টা সন্ধ্যা, সূর্য নামছে, বাতাসে একটু শীত ভাব ভাব। অরণি নিজের রুমে আয়নার সামনে বসেছিল। সে আসতে ইচ্ছে হচ্ছে না, মুখটা যেন নিষ্পাপ হয়ে গেছিল। হাতে ফোন, স্ক্রিনে অর্কের আপলোড করা রিলস একটা ছবি। কালো শুটে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস, পিছনে একটা বিশাল বহুল গাড়ি, আর গাছের ভিতরে একটি মেয়ের অবয়ব। অর্ককে দেখে অরণির বুকের ভিতরটা কেমন মোচড় দেয়। নিজে নিজে বলে, অর্ক, তুমি তো আজ অন্য কেউ হয়ে গেছো। রত্না তার মেয়ের অবস্থা দেখেই বলে, ভাগ্যের কি খেলা, আমরা যাকে একসময় কাজের ছেলে বলে দূরে রেখেছিলাম, সেই ছেলেটাই আজ আমার মেয়ের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আর তোর বাবার সবকিছু শেষও হতে চলেছে। অরণ্যের তার বাবার এইসব নিয়ে যেন চিন্তাই নেই। তার হুট করে কি যে হলো, সে রাত দিন অর্ক ছাড়া কিছুই বুঝতে পারছে না। তবে অর্ককে নিয়ে যে বর্তমান কিছু ভাবছে এমন না। অর্ককে নিয়ে অরণ্য যা ভাবছে তা হলো অতীত। অতীতে অর্কের সাথে যা যা করেছে সেসব ওর চোখের সামনে আসে। অরণ্য যেন পার্সোনাল চাকরও করে রেখেছিল অর্ককে। এইসব ভেবে অরুণী যেন আর দুর্বল হয়ে যাচ্ছে। পরের দিন সকালে অরুণী বের হলো একদম নতুন সাজে। পরনে হালকা লেবু রঙের শাড়ি, হালকা মেকআপ, হাতে ফোল্ডার। অর্কের অফিসে ঢুকে সোজা রিসেপশনের ডেস্কে আসে। আজকে জান্নাত বসে আছে। আমি মিস্টার অর্কের সাথে দেখা করতে চাই। আজও আপনি? আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে ম্যাম। ও আমাকে চেনে, বলে দিন অরণি এসেছে। আর যদি সে না শোনে তবে আমি নিজেই যাব। জান্নাত মেয়েটা অর্কর কাছে যায়। জান্নাত অর্ককে বলে, অর্ক, তোমার অরণি তোমাকে দেখতে এসেছে, অনেক সিরিয়াস। বলো, আমি ব্যস্ত, সময় নেই দেখা করার। কিন্তু অর্ক, বললাম না আমি ব্যস্ত। বেশ। জান্নাত আসে সেখানে। অরণি দাঁড়িয়েছিল। অফিসের সব লোকজন অরণিকে দেখছে। জান্নাত এসে বলে, সরি ম্যাম, অর্ক বিজি আছে। ও আচ্ছা, তুমি ওর কি হও? আমি বন্ধু হই অর্কের। আপনাদের বাড়ি থেকে যেদিন বের করে দেওয়া হয়, সে একটা চায়ের দোকানে খুপড়ির ভেতরে ছিল। পরের দিন মসজিদের ইমাম সাহেবের খাবার খাই। আমার ভাই মাসুদ মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিল। অর্কের কথা শুনে সে বলেছিল তার থাকার জায়গা আর খাবারের মতো কিছুই নেই। আর সে সবসময় ভাইয়ার একটা দোকান ছিল ইলেকট্রিকের, সেখানে ভাইয়ার একটা ছেলের দরকার ছিল। ভাইয়া ওকে নিয়ে আসে, কিন্তু অর্ক কাজও ভালো পারে। সে দোকান পরিষ্কার থেকে শুরু করে কাস্টমারদের সাথে সুন্দর করে কথা বলা, জিনিস সারিয়ে বা নতুন করে সেট করা সবই পারত। ভাইয়ার ভালো লেগে যায় ভাইয়ার ভালো লেগে যায় সে ভাইয়াকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেয়। আমি সেখান থেকেই জানি তাকে। আমি কতবার ওর জন্য খাবার এনেছি বাড়ি থেকে। দুজনে পাশাপাশি গল্প করেছি। ওর একটাই স্বপ্ন ছিল, বড় হতে হবে, তবে সৎভাবে। সে জানতো এই শহরে কেউ স্বার্থ ছাড়া কিছুই দেয় না। অর্কের প্রবল ইচ্ছা। আর আমার ভাইয়ার ছোট ছোট ইনভেস্টের মধ্যে অর্ক আজ এখানে এসেছে। সে পুরনো কিছুই ভোলেনি। অর্ক ভালো ছেলে অরণি। সে সে সবাইকে সাথে রেখেছে। আমার ভাইয়াকেও একটা সাইড বুঝিয়ে দিয়েছে। আমাকে ম্যানেজার, রিসেপশনের সবই বানিয়েছে। সে হার মানেনি, তাই সে এখানে। আর তুমি তাকে বোঝোনি, তাই তুমিও আজ এইভাবে এখানে। দেখো কি হয়। জান্নাতের কথা শুনে অরণি কেঁদে ফেলেছে। তবে শব্দ হয় না ওর, নীরবে কাঁদছে। শেষে অরণি বলে, ও আমাকে দেখতে চায় না আর? জান্নাত এই প্রশ্নের উত্তর জানে না। অরণি আর দাঁড়ায় না, মাথা নিচু করে ফিরে যায় অরণি। অরণি দিন দিন অস্থির হতে লাগলো। প্রতিদিন একবার করে অর্কের অফিসে যায়। কখনো অজুহাতে মেল পাঠানো, কখনো বিজনেস প্রজেক্ট নিয়ে আলোচনা করা, ছলে দেখা করার চেষ্টা, সবাই যেন এক উদ্দেশ্য। আমি তোমাকে চাই অর্ক। তুমি আজ আমার অহংকার ভেঙে দিয়েছো। তোমার কাছে আমি মাথা নত করতে রাজি আছি। কিন্তু এইসব কাজ হয় না। আজ অরণি সাহস করে অর্কের ফেসবুকে একটা মেসেজ পাঠায়। অর্ক, আমি জানি তুমি এখন অনেক ব্যস্ত, অনেক বড়। এটাও জানি তুমি আমার মেসেজ দেখবে। ব্যস্ত ঠিক আছে, তবুও আমি কি একটু সময় পেতে পারি কফির জন্য, প্লিজ? অর্ক চিন করে, কিন্তু কোনো উত্তর দেয় না। ওইদিকে অর্ক একা বসে ব্যালকনিতে, হাতে কফির কাপ, চোখ দিগন্ত ফেরার রাস্তা। পাশে প্রতিদিনের মতো জান্নাত বসে। অর্ক বলে, জান্নাত, আরুনি আমাকে বলতো তুই ছোট লোক, কাজের ছেলে, তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? কুত্তার বাচ্চা, যা সর আমার সামনে থেকে। বাদ দাও, যা হবার হয়েছে তো। আরুনি সেই কথা আজও আমার কানে বাজে। বুঝেছি,
তুমি ভালোবাসো আমাকে আরুনি? আজকে কেন? এখন আমি কোটিপতি হয়েছি বলে? এখন তোমার চোখে আমি সমাজে মানজনক বলে যোগ্যতা অর্জন করেছি বলে ভালোবাসছো? না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কখনোই না। কী সব বলছো? একটু রিল্যাক্স হও। অর্ক আর কিছু বলে না, হেলান দিয়ে বসে আছে সে। অর্ক নিজে নিজে কত কথা ভাবে, কিন্তু মনের গভীর অর্ক জানে সে আজও অরণিকে ভালোবাসে। অরণি ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা। অরণি আবার যায় অর্কের অফিসে। এবার সে নিজে রিসিপশনে বসে অপেক্ষা করে প্রায় 3 ঘন্টা। অবশেষে অর্ক বেরিয়ে আসে। অরণি দৌড়ে অর্কের সামনে যায়। অর্ক চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্টাফরা ফোন বের করে ভিডিও করতে শুরু করে। তুমি আবার এসেছো? তোমার হ্যাঁ, কিছু আমি এসেছি। তোমাকে বলার মতো কিছু কথা আছে। তোমার বলার কিছু নেই। আর আমি কিছু শুনতে চাই না। না, আছে, শুনতেই হবে। অর্ক চুপ থাকে। অরণি আর একটু এগিয়ে আসে। আমি জানি আমি তোমার অতীতে কষ্ট দিয়েছি। আমার আচরণ, আমার কথা, সব কিছু দিয়ে আমি তোমাকে অপমান করেছি। আর তার জন্য আমি অনুতপ্ত। তুমি জানো অনুতপ্ত হওয়ার মানে কি? আমি জানি। আমি জানি তো এখন আমি জানি। আমি জানি তুমি এখন যেই অবস্থানে পৌঁছেছো সেটা কেবল তোমার মেধা, তোমার সাহস আর তোমার যুদ্ধের ফল। আমি আজ বুঝি ভালোবাসা মানেই শ্রদ্ধা। আমি শ্রদ্ধা করি তোমাকে অর্ক। একটু বোঝার চেষ্টা করো। এতদিন কোথায় ছিল এসব? কোনো কিছু আমার বিশ্বাস হয় না। তুমি কি জানো আমি এখন রাত জেগে তোমার ছবিগুলো দেখি, তোমার নাম উচ্চারণ করে কাঁদি, তোমার আগের কথাগুলো ভাবলে আরো কষ্ট অনুভব করি। মানুষ কি পরিবর্তন হতে পারে না? পারে। তবে কখন পরিবর্তন হতে হবে সেটা বুঝে নিতে হয়। অরণি কাঁদছে এবার, মুখে মেকআপ। দেখো অর্ক, আমি চাই না তুমি আমাকে ভালোবাসো। আমি শুধু চাই তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি নিজেকে বদলাতে চাই তোমার জন্য, শুধু তোমার জন্য। লেপটে গেছে। অর্ক চোখ নামিয়ে নেয়। তার ভিতরে কান্না, অভিমান, ভালোবাসা সব একসাথে তোলপাড় করছে, কিন্তু মুখে সে বলল, তুমি অনেক দেরি করে ফেলেছো আরুনি। তুমি আমাকে ঘৃণা করো? না, আমি তোমাকে ভুলতে পারিনি। এটাই আমার সবথেকে বড় দুর্বলতা। অরণির চোখ জ্বলজ্বল করে ওঠে। তাহলে একবার একবার আমায় ধরে রাখো। আমি আর ছেড়ে যাব না। আমি তো আর সেই অহংকারী মেয়েটা নই। আমি এখন শুধু অরণি, তোমার হয়ে যেতে চাওয়া এক মেয়ে। অর্ক এবার একটুও না তাকিয়ে পাশ কেটে চলে যায়। হরিণী দাঁড়িয়ে থাকে সেখানে, চুপচাপ, ভাঙা হৃদয় নিয়ে, কিন্তু মুখে একটাই কথা, আমি হাল ছাড়বো না। যতবার তুমি দূরে যাবে ততবার আমি তোমার পিছু আসবো। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি অর্ক। জান্নাত মেয়েটা এগিয়ে আসে অরণির পাশে দাঁড়ায়। অরণির প্রতি তার মায়া জাগে। সবাই এগিয়ে আসে অরণিকে সাপোর্ট করতে থাকে। রাত বেশ গভীর। টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিসাবের কাগজগুলো জমে উঠেছে স্তবের মতো। আশা সাহেব কাগজগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। চোখ লাল হয়ে আছে তার। নিঃশ্বাস যেন বেশ ভারী। পুরো ঘর জুড়ে একরকম মৃত্যুর স্তব্ধতা বিরাজ করছে। অফিসে বসে আছে। সব স্টাফরা চলে গেলেও আশরাফ আর জামির যায়নি। জামির তার বসের আশেপাশে থাকে। ম্যানেজার জামির আশরাফের সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, সব হিসেব করে দেখা গেছে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। আমাদের আর কিছুই বাকি নেই। ব্যাংকও লোন রিজেক্ট করেছে। হাসব চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিলেন। মাথার ভিতর যেন বাজ পড়ল। তার সারা জীবনের পরিশ্রম, গড়ে তোলার সাম্রাজ্য একে একে ভেঙে পড়েছে। জামির আবার বলল, একটা উপায় আছে স্যার। আপনি চাইলে আপনার কোম্পানির সম্পত্তি, বাড়ি গাড়ি, কয়েকটা সাইট এসব নিলামে উঠিয়ে দিতে পারেন। দামও পাবেন ভালো। এতে টাকা পরিশোধ হবে। পরে আবার দেখা যাচ্ছে লোন নিয়ে শুরু করবেন। ছোট কোম্পানি থেকে বড় হবে। আশরাফ এবার উঠে দাঁড়ালেন। তার গলায় ছিল হাহাকার মেশানো রাগ। আমি আমার বাড়ি, আমার কোম্পানি নিলামে তুলব? শুরু থেকে আবার শুরু করাটা সহজ নয় জামির। যার যখন কিছু থাকে না তখন শুরু থেকেই গড়াটা মানানসই। কিন্তু একবার যার অনেক কিছু হয় সে চাইলেও সে শুরুর মতো সব তৈরি করতে পারে না। স্যার, আর উপায় নেই। মানুষের ক্ষতিপূরণের এটাই পথ। এসব নিলামে তুললে ইনভেস্টরদের টাকা শোধ করতে পারবেন। আপনার সম্মান হয়তো রক্ষা পাবে। আশরাফ চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইল। ঘরের বাইরে ঘর অন্ধকার। মনে হচ্ছে সেই অন্ধকার যেন তার জীবনের প্রতিটি কণা ঢুকে গেছে। সে বলে, বেশ, জানিয়ে দাও সবাইকে।
2 সপ্তাহের ভিতরে ব্যবস্থা করো। 2 সপ্তাহ পরে শহরের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে সেই বহুল প্রতীক্ষিত নিলামের অনুষ্ঠান। আশরাফের বাড়ি, জমি, বিল্ডিং, গাড়ি, কোম্পানি শেয়ার সব উঠে আসছে নিলামে। মিডিয়া, সংবাদপত্র, বিজনেস ফোরাম সবাই এসেছে। সাথে এসেছে আশরাফের পরিবারও। এই পরিবার একদিন এত বড় ছিল, আজ তারা হারাতে চলেছে সবকিছু। যেন পুরো শহরের চোখে এটা একটা নাটক চলেছে। রত্না, রেবেকা বেগম, হরণী, আশরাফ সবাই প্রথম সারিতে বসে, চোখে মুখে উদ্বেগ আর লজ্জার ছায়া। প্রথমে কোম্পানির 2টো অফিস বিক্রি হলো, তারপর গাড়ি। একে একে উঠেছে বিশাল বাড়িটি। সেখানে অর্ক একসময় বাসন মেজে কাপড় ধুয়ে বড় হয়েছে। অরণি কাপা চোখে একটার পর একটা মূল্য শুনছে। 50 কোটি টাকা কে কিনবে বাড়িটি? 55 কোটি। 55 কোটির অফার আসলো। আর কি কেউ আছেন? 70 70 কোটি। কোটি। 70 কোটি? নিলাম তো জমে উঠেছে। 70 কোটির অফার। হঠাৎ নিস্তব্ধ। দরজায় হঠাৎ এক আওয়াজ। সব ক্যামেরা ঘুরে যায় ওইদিকে। একজন লম্বা চওড়া কাঁধের মানুষ, কালো স্যুট পরে, হালকা দাড়ি, চোখে সানগ্লাস, হাতে সিগনেচার ব্যান্ডের ঘড়ি পরা, মুখে একটা মাস্ক দিয়ে ভিতরে আসতো। তার পাশে তার 2জন সিকিউরিটি, একটি মেয়েও আছে। ছেলেটা আস্তে ধাপে ধাপে মঞ্চের দিকে এগিয়ে আসলো। সবকিছু যেন নীরব হয়ে গেছে। সে সেই বলল, আমার অফার 150 কোটি টাকা। একবারে সবকিছু, বাড়ি, কোম্পানি, জমি, গাড়ি, সব। আর সেই সাথে আশরাফ সাহেবের মেয়ে আরুণীকে বিয়ের প্রস্তাব। হলরুম স্তব্ধ হয়ে গেল। নিলাম পরিচালকের মুখ হা হয়ে গেছে। সাংবাদিকেরা ক্যামেরার ফ্ল্যাশ মারছে একটার পর একটা। ছেলেটার মুখ থেকে মাস্ক সরায়। অর্ক এসেছে। অর্ক আসাতে হলরুম আরো হইচই পড়ে গেছে। অর্ণির পাশে বসে রেবেকা ফিসফিস করে বলে, ওই তো অর্ক, আমাদের বাড়ির কাজের ছেলে অর্ক। কিন্তু অর্ক কি সব বলো? হরণী যেন কথা হারিয়ে ফেলে। হ্যাঁ, এটাই সেই অর্ক যে একদিন কাপড় কাচতো, অপমান সহ্য করত, কোনো বেলা ঠিক মতো খেত না। আর সে ছলার হব গ্রুপের সিও, কোটি টাকার মালিক। সে আজ তাদের বাড়ি কিনতে এসেছে, যেখানে তাকে প্রতিদিন অপমান সহ্য করতে হতো। অর্কর অফারে আর কোনো বিজনেসম্যান কথা বলার সাহস দেখায়নি। অর্কর অফারে ডিল ফাইনাল। আশরাফ রাজি না হয়ে উপায় নেই, কিন্তু সব হারানোর পরও তার প্রিয় মেয়েটাকেও বিয়ে দিতে হবে অর্কের সাথে। এছাড়া তার যে আর কোনো উপায় নেই। হরণীকে যদি বিয়ে না দেয় অর্কের সাথে, তাহলে আশরাফ সাহেব এত টাকা কখনো পাবে না। জামির কি করব? স্যার, লাইক আপনার যাবতীয় যা আছে সব 80 কোটির উপরে হবে না, অথচ অর্ক সাহেব 150 কোটি দিচ্ছে। সুযোগ ধরে নিন স্যার, হাতের মধ্যে। কিন্তু তাই বলে আমার মেয়েকেও নিলামে তুলবো? স্যার, আপনি তো বললেন বিজনেসের রাস্তায় আপনার কাছে অবৈধ বলে কিছুই নেই, সবই বৈধ যদি লাভ হয়। আর তাছাড়া যতটুকু জানি, অরুণী ম্যাম অর্কের পিছনে ঘুরে বেড়ায়। সেসব বাদ দেন, কোটিপতি বিজনেসম্যান আপনার জামাই হলে আপনার পরবর্তীতে আপনার বিজনেস কত বড় হতে পারে ভাবছেন? ঠিক বলেছো জামির। কিন্তু তাই বলে আমার মেয়েটাকে এভাবে সবার সামনে নিলামে তুলবো? আহা থামো তো। ঠিক আছে, ডিল ফাইনাল, আমি রাজি। আশরাফ সাহেবের দিকে ক্যামেরার আলো এসে পড়ে। অর্ক তখন মাইক হাতে নিয়ে বলে, নো মিস্টার আশরাফ, এখানে আসুন, সাইন করুন। জান্নাত, পেপারস। জান্নাত জোরে একটা শ্বাস নেয়। চোখে জল জমেছে। লাইট আর ক্যামেরার আলোতে সেই জল সবার চোখে পড়লেও অর্ক সেই সব দেখার সময় নেই। জান্নাত একটা ফাইল এনে দেয়। আশরাফ সাহেব স্টেজে উঠে, নিন, এখানে সাইন করুন। এখানে লেখা আছে আপনার যা কিছু আছে, যত সম্পত্তি, বাড়ি গাড়ি, সব কিছু। এমনি আপনি আপনার মেয়ে অরণিকে আমার কাছে 150 কোটি টাকায় বিক্রি করে দিচ্ছেন। আশরাফের বুকের ভিতরটা কেঁপে উঠল শেষ কথাটা শুনে। অরণি যেন স্তব্ধ দৃষ্টিতেই তাকিয়ে আছে অর্কের দিকে। সে এতটা কঠোর কখনো ভাবেনি অরণি। অর্ক আবার বলে, শেষে আরও লেখা আছে, এই টাকাটা আপনি তখনই পাবেন যখন আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন। যেদিন সে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে, এবার সাইন করবে, ঠিক সেই সময় টাকাটা আপনি পাবেন। আশরাফ সাহেব ঘুরে তার মেয়ের দিকে তাকায়। তার পেছনে জামির দাঁড়ানো। জামির হাত তুলে হ্যাঁ বলতে বলে। আশরাফ আর দেরি করে না, সে সাথে সাথে সাইন করে দেয়। নিলাম
ট্রেজির সেখানেই শেষ হয়ে গেছে। অর্ক ফাইলটা বন্ধ করে জান্নাতের দিকে ছুড়ে দেয়। নিলাম শেষ। সংবাদপত্রের হেডলাইন: অর্ক বিকজ অনার অফ আশরাফ এক্সপ্রেস। সব কিছু পেপার বুঝিয়ে নিয়েছে অর্ক। সে ওখান থেকে চলে যায়। কারো সাথে কথা বলেনি। অরণি একবার ডেকেছিল, কিন্তু অর্ক ঘুরেও তাকায়নি। সবাই চলে যায়। রত্না চলে যাওয়ার আগে আশরাফকে বলে, বিজনেসের জন্য তুমি আমার মেয়েটাকেও বিক্রি করে দিলে? আশরাফ চুপ থাকে। সবাই চলে গেছে। আশরাফ একা বসে। এমন সময় কারো পায়ের আওয়াজ শুনতে পায়। হ্যালো পার্টনার, কেমন আছো? সাব্বির, সব তো শেষ, আর কি চাস? কে যেন বলতো, টাকা আর ক্ষমতায় থাকলে সবই সম্ভব। মিস্টার আশরাফ, আপনি ফুল। অহংকার বেশি হলে সবাই সম্ভব। টাটা। আপাতত আমার কাজ শেষ। কি কি করেছি তার কোনো প্রমাণ নেই। তোমার মাল পুড়িয়েছি, ফাইল চুরি করেছি, নকল প্রোডাক্টের কেস করেছি, তোমার লোক সরিয়েছি। কিছুই জানেন না কেউ, কিছুই জানে না কেউ। সুতরাং আমি মুক্ত। সাব্বির দ্রুত হেঁটে হাসতে হাসতে চলে যায় সেখান থেকে। হরণীরা নিজেদের বাড়িতে আসে। সবাই সোফাতে বসা। এমন সময় অর্ক দরজায় কড়া নাড়ার শব্দ হয়। স্বর্ণা খালা এসে দরজা খুলতে দেখে অর্ক দাঁড়িয়ে। অর্ক বাবা, স্বর্ণা খালার কথায় অর্ক হাসে। সে এগিয়ে আসে। অর্ক অরণিদের বাড়ির লিভিং রুমে দাঁড়িয়ে। অর্ককে দেখে সবাই একত্রিত। হরণী, রেবেকা, আশরাফ, রত্না, আরান, সেলিম, স্বর্ণা খালা সবাই একসাথে দাঁড়িয়ে। অর্ক ঠান্ডা গলায় বলে, আইনত এই বাড়ি এখন আমার, কিন্তু আমি আপনাদের থাকতে দিচ্ছি, কারণ আমি প্রতিশোধ চাই না। আমি প্রমাণ দিতে চেয়েছিলাম গরিবেরাও স্বপ্ন থাকে, গরিবেরও স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন একদিন রাজত্ব করে। সে সাথে আমি আরুণীকে এখনই বিয়ে করতে চাই। রত্না মাথা নিচু করে কাছে। আশরাফ চোখে জল নিয়ে তাকিয়ে আছে। হরিণী কিছু বলতে চায়, কিন্তু তার গলা শুকিয়ে আছে। অর্ক এখন আশরাফের সবকিছুর মালিক, কিন্তু অর্ক কেন অরণিকে হঠাৎ এভাবে বিয়ে করতে বলল? কোনো অনুষ্ঠান, লোক বহল ছাড়াই ওদের বিয়ে হয় আজ রাতে শেষ প্রহরে। সাজানো বাসের ঘরে প্রবেশ করলো অরণি। লাল শাড়িতে ঢেকে থাকা মুখটা একটুখানি কাঁপছে। বাইরে থেকে কেউ বুঝবে না, কিন্তু ভিতরে ভিতরে সে জানে আজকের রাতটা কোনো সাধারণ বাসর রাত নয়, সেটা ওর কাছে স্পেশাল। কিছু সময় পর অর্ক আসে ভেতরে। অর্ক দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে কোনো রোমান্স নেই, নেই কোনো আহ্লাদ, বরং গভীর শীতল চিন্তামগ্ন দৃষ্টি দিয়ে অরণিকে দেখছে। অরণি বুঝতে পারছে না অর্ক হুট করে কেন এভাবে বিয়ে করলো। অর্ক হঠাৎ বলল, আরুণী, তুমি এখন থেকে আমার বউ। এই পরিচয় আজকে থেকে তোমার পরিচয়। ভালোবাসেছি তোমায়, সেটা অস্বীকার করব না, কিন্তু মন থেকে এখনো তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। এটা শোনা মাত্র অরণির চোখ বিস্ময়। সে ভেবেছিল অর্ক তাকে ভালোবেসে মন থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই স্বীকারোক্তি যেন অরণিকে কাঁপিয়ে তুলল। তার কণ্ঠ কাঁপে। অর্ক কিছুক্ষণ চুপ করে থেকেই বলে, কেন মেনে নিতে পারোনি? কারণ তুমি আমাকে একসময় অপমান করেছো। তোমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমাকে তুচ্ছ করেছে। আমি ছিলাম এই বাড়ির কাজের ছেলে, যাকে সবাই অবহেলায় দেখতো। আজ আমি যে অবস্থানে এসেছি, সেটা কঠিন পথ পেরিয়ে। আর আমি চাই তুমি সেই পথটা অনুভব করো। তুমি যদি সত্যি আমার স্ত্রী হতে চাও, তবে তোমাকে প্রমাণ করতে হবে তুমি সেই জীবনে বুঝতে পেরেছো। নতুবা ভরণ পোষণ সবই পাবে, কিন্তু অধিকার পাবে না। অরণি কেঁদে ফেলো। এমনটা করবে অর্ক ভাবেনি। কাঁদলেও নিজেকে সামলে কণ্ঠ দৃঢ়তা নিয়েই বলল, তুমি যা চাও আমি করব। তবে শোনো, কাল সকাল থেকেই তুমি এই বাড়ির সব কাজ করবে। রান্না করবে, রান্না থেকে শুরু করে ঘর মোছা, কাপড় ধোয়া, মানে আমি যা যা করতাম সব তোমাকে করতে হবে। আর একটা কথা, তুমি তোমার ঘরে থাকবে, কিন্তু তোমার রুমে খাটে কোনো রকম নরম তোষক থাকবে না। আর আমি ঘুমাবো আমার মায়ের ঘরে, যেখানে আজও তার ঘ্রাণ থাকে। মানে আমি আগে যেখানে থাকতাম। যদি না আমি মন থেকে বুঝি তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য, ততদিন তুমি শুধু আমার বউ নামে পরিচিত থাকবে, স্ত্রীর মর্যাদা নয়। বাকিটা সব তোমার উপর। অর্ক এক নাগাড়ে কথাগুলো বলে থামলো। অর্ক এভাবে অরণিকে বলবে অরণি ভাবেনি। তবে অরণির চোখে পানি আসে না। সে এতটাই খুশি। হাসি মুখে বলে, ঠিক আছে, আমি রাজি। অর্ক অবাক হয়, কারণ অর্ক ভেবে নিয়েছিল অরণি তাকে ভালোবেসে বা বিয়ে করেছে তার এই টাকা দেখে। এই জন্য অর্ক ইচ্ছা করেই
নিলাম অরণিকে কেনার কথা বলে। অর্ক সেখানে অবাক হয়ে যায়, অরণি কোনো রিয়েক্ট করেনি। তাই অর্ক শেষেমেশে বিয়ে করে যাতে সে অরণিকে এভাবে বলতে পারে। অরণি তাতেও রিয়েক্ট না করে রাজি হয়ে গেছে। অর্ক জোরে একটা শ্বাস নিয়ে ঘরের বাইরে চলে যায়। দুজন লোক ঢোকে, তারা নতুন সার্ভেন্ট। অরণির বিছানা থেকে তোষক তুলে নিয়ে চলে যায়। অরণি শুধু চুপচাপ দেখছে। পরের দিন ভোরে ঘুম থেকে উঠলে অরণি এমন বিছানা সে কল্পনাও করেনি। মোটা চাদরের নিচে কাঠের শক্ত খাট। সে জানে এই জুতো ওর নিজের তৈরি করা। তাই আর কিছু না ভেবে রান্নাঘরে গিয়ে রান্নার কাজ শুরু করলো সে। কখনো রান্নাঘরে আসেনি সে। এর আগে কখনো রান্নাঘরে আসেনি সে। আগুন জ্বালানো, চাল ধোয়া, ডাল বাছা কিছুই জানতো না সে। বারবার হাত কেটে যাচ্ছিল তরকারি কাটতে গিয়ে, কিন্তু সে দমে যায়নি। রেবেকা খালা এসে সব দেখালেন। তিনি বললেন, তুই এসব ঠিক আছে, করছিস? আমি তুই রাজি। তো ও বাড়ির রাজকন্যা ছিলি। আজ আমি শুধু একজন স্ত্রী হতে চাই, আর তার জন্যই এই পথ বেছে নিয়েছি। আমি তোকে সাহায্য করব, তুই হাল ছাড়িস না। অর্ক এসব দেখে কিছুই বলে না। সে নিজের মতো অফিসে চলে আসে। কেটে যায় 1 সপ্তাহ। অর্ক প্রতিদিন অফিস থেকে ফিরে দেখতো অরণির পরিশ্রম। একদিন সে দেখলো রান্নাঘরের দরজার পাশে বসে অরণি কাঁদছে। হাতে কাপড় ধোয়ার দাগ, হাতে আগুনের সেকা। পেছনে দাঁড়িয়ে দেখছে অর্ক। অরণির চেহারাটাও আগের মতো নেই, উজ্জ্বলতা ম্লান হতে শুরু করেছে। অর্ক কিছু না বলে চলে গেল নিচের ঘরে। ভিতরে ভিতরে তার মন কাঁপছিল, কিন্তু সে জানে ক্ষমা ও ভালোবাসা সহজে পাওয়া উচিত নয়। রাতের বেলা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে থাকে অরণি। মাঝে মাঝে নিচে আসে, অর্কের ঘরের দরজা খুলে দেখে অর্ক তার মায়ের ঘরে পাটি পেতে মাটিতে ঘুমাচ্ছে। মায়ের ছবি জড়িয়ে ঘুমায় সে। সময়টা কাটতে লাগলো। দিন গিয়ে আরো সপ্তাহ। প্রতিদিন অরণি কাজ করতো মাথা নিচু করে। কখনো অভিযোগ করতো না, কখনো ক্লান্ত প্রকাশ করতো না। ঝর্ণা থেকে রান্না শেখা, ঘর মোছা, অর্কের সব কাপড় ধোয়া। বহু আগে নিজের হাতের মেহেদির রং ধুয়ে গেছে সাবানের পানিতে। কিন্তু সে জানে অর্ককে পেতে হলে এইটুকু ত্যাগ না করলে সে তার প্রিয় হবে না। অর্ক প্রতিদিন দেখে চুপচাপ দূর থেকেই, আর তার ভিতরে কঠিন দেওয়ালে একটু একটু করে গলে যাচ্ছে। একদিন ঝর্ণা খালা এসে বলে, অর্ক, আর কত দেখবি? মেয়েটা নিজের সব অহংকার ফেলে তোকে ভালোবেসেছে। অর্ক কিছু না বলে চলে যায়। তারপর পরদিন সকালে উঠে অরণি আবার কাজে নেমে পড়ে। রান্নাঘরে চুলা চলছে, হাঁড়িতে রান্না বসানো, তরকারি মরিচ পেস্ট, ডাল ফোটানো, থালা বাসন মাজা সব একা হাতে করতে হচ্ছে। ঠান্ডা পানিতে কাপড় ধোয়ার সময় হাত সাদা হয়ে গিয়েছে, আঙ্গুলের চামড়াও ফেটে গিয়েছে অরণির। তবু মুখে কোনো অভিযোগ নেই, চোখে শুধু একটা জেদ। অর্কর মন জয় করতেই হবে। অর্ক অফিসে যায়, আসে, খায়, কাজ করে, কিন্তু অরণির দিকে তাকিয়ে একটা কথা বলে না। আবার জান্নাত অর্কের সাথে কাজের বিষয় ছাড়া আর কথা বলে না। সবকিছু পাল্টে গেছে, অরণিও পাল্টেছে। অর্ক আরো নিজেকে শক্ত করেছে অরণির বিষয়ে, যেন তার অস্তিত্ব অর্কের চোখে নেই। অথচ অরণি জানে না, যখন কেউ তবে খেয়াল করে না। অর্ক পেছনে পেছনে তাকিয়ে দেখে এই মেয়েটা প্রতিদিন তার জন্য কষ্ট করেছে, তার একটুখানি ভালোবাসার জন্য। সন্ধ্যায় রান্না শেষ করে ঘর মোছার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল অরণি। ঘাম দিয়ে একেবারে ভিজে গিয়েছে শরীর, মুখ সাদা হয়ে গেছে জ্বরে, চোখ অর্ধেক বন্ধ। অর্ক তখনও নিজের ঘরে। থপ করে পড়ার শব্দে দরজা খুলে ছুটে এলো। আরণি, নিঃশব্দে নামটি বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। অনি চোখ মেলালো, অর্ককে কাছে পেয়ে একটু হাসতো। মুখে বলল কিছু না, চোখ বন্ধ করে দিয়ে বলল, তোমার জন্যই তো লড়ছি। অর্ক এক মুহূর্তের জন্য শক্ত হতে পারল না। অরণিকে কোলে করে তুলে নিয়ে নিজের ঘরে গেল। তখনই বুঝলো জ্বর অনেক। অর্ক দেরি করে না। অর্ক বিছানার পাশে বসে অরণির মাথায় পানি ঢালতে থাকে। অর্ক রান্নাঘরে গিয়ে চুপ বানিয়ে আনে। ডক্টরকে কল করতে যায় অর্ক। অর্ক, ডাক্তারকে কল করো না প্লিজ। মা বাবা চিন্তা করবে। তুমি একটু পাশে থাকো না, হাতটা ধরে রাখো, আমি সুস্থ হয়ে যাব। তোমার জন্য রাতের রান্নাটাও ঠিকমতো শেষ করতে পারিনি। অর্ক ফোনটা পকেটে রাখে। এভাবে অরণি কখনো কথা বলেনি। অরণির জন্য বানিয়ে আনা স্যুপ খাইতে দিতে থাকে। তবে বাড়ির সবাই এতক্ষণে জেনে গেছে অরণির অসুস্থতা। সবাই দেখতে এসেছে, অবাক হয়। কারণ অর্ক নিজে অরণিকে কেয়ার করতে শুরু করে দিয়েছে। চুল টেনে দিচ্ছে অর্ক, কখনো কখনো কপালে রাখা ভেজা কাপড় পাল্টে দিচ্ছে। বাড়ির সবাই অর্কর কাণ্ড দেখছে। অর্ক অরণির হাত ধরে বলল, তুমি বোকা, এত কষ্ট কেন করো বলো তো?
আমি তো আমি তো আছি। তুমিই তো বলেছিলে সব করতে। ভেবেছিলে আমি তোমার পরিবর্তন দেখে ভালোবাসছি, তাই না? অর্ক চুপ থাকে। অরণি আর কথা বলতে পারছে না, কিন্তু চোখের কোণায় জমা জল তার জবাব দিল। তুমি আমার জীবন। আমি তো হেরে গেছি তোমার ভালোবাসায়। রাত 3টা বাজে। অর্ক এখনো ঘুমায়নি। বারবার উঠে অরণির কপালে হাত দিয়ে তাপমাত্রা চাপে, বা আবার ঠান্ডা পানির পট্টি দিয়ে সেবা করে। মেডিসিন খাইয়েছে তাকে। হঠাৎ অর্ক বলে ওঠে, অরণি, তুমি কি সত্যি বদলে গেছো? নাকি তোমার ভালোবাসার রংটা আমি দেখতে পাই না? অরণি ঘুমাচ্ছে। অর্কের এইসব কথা শুনে না। অর্ক অরণিকে দেখতে দেখতে বসা অবস্থায় অরণির হাতের উপর মাথা রাখে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে অরণি দেখলো তার পাশে বসে অর্ক ঘুমিয়ে পড়েছে। তার হাতটা ধরে রেখেছে শক্ত করে। কিছুক্ষণের জন্য পৃথিবী থমকে গেল। মনে মনে বলল, এই অর্কটাই তো আমি চেয়েছিলাম। অরণি এখন অনেকটাই সুস্থ, কিন্তু এখন তার চোখে অর্কের প্রতি এক অন্যান্য শ্রদ্ধার ভালোবাসার ছায়া। ও আর এখন প্রতিশোধে নয়, প্রেমে জিততে চায়। ওর মা রত্না এসেই বলল, অরণি, অর্ক তো মন থেকে খুব ভালো, কিন্তু কষ্ট পেয়েছে। ওকে যদি সত্যিই ভালোবাসিস, তাহলে ওর রাগ অভিমানটাই তোর ভালোবাসায় ভাঙাতে হবে। অরণির চোখের পানি মুছে হাসলো। আমি ওকে ছাড়বো না মা। আমি জানি আমার অর্ক আমাকে ভালোবাসে, আর আমি ওর হয়ে সব করব, যতদিন না ও বলে তুই আমার বউ। রেবেকা খালা সে চুপচাপ অরণির পাশে বসে বলল, এই অর্কটাকে আমরা চিনতেই পারিনি। যে ছেলেটা আমাদের বাসন মাজতো, আজ সে আমাদের থেকেও মানুষে বড় হয়ে গেছে। তোর জন্য ওর চোখে যে ব্যথা, সেটা আমরা কেউ চাপা দিতে পারবো না। অরণি মুচকি হাসে, গলায় দৃঢ়তা নিয়ে বলে, খালা, আজও আমায় পাত্তা না দিলেও আমি বিশ্বাস করি ওর মনেই আমি বাস করি। অন্যদিকে অর্ক এখনো মুখে কিছুই বলে না। সবে মাত্র সুস্থ হওয়া অরণির পাশে একটা বালিশ রাখে, খাবার সাজিয়ে দেয়। রাতে বাইরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস নেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। অরণি বারান্দা দাঁড়িয়ে চাঁদের আলো ভেজে, কিন্তু অর্ক পিছন থেকেই বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে। অরণি চমকে পিছনে তাকায়। তুমি তুমি এইভাবে কথা বললে আজ? অর্ক মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করে, তারপর বলে, অন্য কিছু ভেবো না, আমি শুধু ঠান্ডার কথা বলেছি। অরণি হাসে, মন ভরে ওঠে ওর। আমি জানি তুমি ভালোবাসো, বলো না কিছু। আমি তবুও কান পাতলে যেন শুনতে পারি। অর্ক তাড়াতাড়ি রুম থেকে পালায়। রাত পেরিয়ে সকাল আসে। অরণি এখন বেশ সুস্থ, তবে তার চোখে স্পষ্ট ক্লান্তির ছাপ। শরীর থেকেও মন ক্লান্ত। অর্কের প্রতি ভালোবাসার সম্মান এতটাই জমট বেজে উঠেছে যে ও নিজের ভিতরের অহংকারটা মাটিতে মিশিয়ে দিয়েছে। অর্ক প্রতিদিন বাইরে যায় আসে, কিন্তু কিছু একটা যেন তাকে অস্থির করে তুলেছে। একদিন অফিস থেকে ফেরার পথে গাড়ি চালাতে চালাতে হঠাৎ তার গাড়ির ব্রেক কাজ করছে না। বুঝতে পারে তীব্র গতিতে সামনে থাকা একটা ট্রাকের দিকে ধেয়ে আসে অর্কের গাড়ি। হায় আল্লাহ, ব্রেক কাজ করছে না। হাত পা ঠান্ডা হয়ে আসে অর্কের। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। গাড়ি রাস্তার একপাশে উল্টো হয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। আচমকা সব অন্ধকার। অর্কের শরীর রক্তে ভেসে গিয়েছে, মাথা কেটে গেছে, ডান পা ভেঙে গেছে। অজ্ঞান অবস্থায় হসপিটালে নেওয়া হয় তাকে। খবর পেয়ে ছুটে আসে অরণি, চোখে তার অশ্রুর বন্যা। অর্ক, প্লিজ, আমার কিছু হবে না বলো। আমি আমি তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তোমার কিছু হলে আমি বাঁচবো না। অরণি ওটির দরজার সামনে বসে পড়ে, কান্নায় ভেঙে পড়েছে। প্রভু, আমি তাকে হারাতে পারি না। আমি তো সব ছেড়ে এসেছি, সব ভুলেছি। ওকে ভালোবাসি বলেই তো কষ্ট সহ্য করেছি। আজ ওকে নিলে আমি মরেই যাব। ওরি একা একা কথা বলতে থাকে। ওইদিকে অপারেশন চলে দীর্ঘ 3 ঘন্টা। চিকিৎসক জানায় অর্কের অবস্থা সংকটজনক, কিন্তু সে বেঁচে আছে, তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। অর্কের সিকিউরিটিরা অ্যাক্সিডেন্টের ভার দিয়ে পুলিশের উপর দেয় পুলিশের উপর। বেশ কয়েকদিন ইনকোয়ারির পর পুলিশ রিপোর্ট বেরিয়ে আসে। গাড়িটার ব্রেক কাটা ছিল। অর্কের গাড়িতে লাগানো একটি ব্যক্তিগত ডেস্ক ক্যামেরার কাছেও একটি দোকানের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় একজন লোক মধ্যরাতে গাড়ির নিচে গিয়ে কিছু একটা করছে। পুলিশ এই ফুটেজ ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করে বুঝে ফেলে লোকটির চেহারা বের করে। লোকটিকে খুঁজে বের করা হয়। ওর নাম হানিফ। পুলিশকে পেটানি খেয়ে সব কিছু বলে দেয়। সে সাব্বিরের পুরনো ড্রাইভার। হানিফকে গ্রেপ্তার করার পর সে স্বীকার করে, সাব্বির স্যার বলেছিল অর্কের গাড়ির ব্রেকে একটু কাট করে দিতে, যাতে মনে হয় দুর্ঘটনা, কিন্তু পুরোটা কেটে ফেলি ভুল করে।
হানিফের কথা শুনে পুলিশ সাব্বিরকে খুঁজে বের করে সে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সাব্বিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর সাব্বির বলে, আশরাফ সাহেবের সব ক্ষতি করার পরও অর্কের জন্য আশরাফ নিজেকে মানিয়ে নিয়েছিল, তাই অর্ককে সরাতে চেয়েছিলাম। অর্কর জ্ঞান ফিরেছে 3 দিন পর। চোখ খুলে দেখে সামনে বসে অরুণী, চোখ লাল, মুখে ক্লান্ত, কিন্তু তবু সে হাসছে অর্ককে দেখে। অর্ক, তুমি জেগেছ? আলহামদুলিল্লাহ। তুমি এখানে? চেহারার একই হাল। আমি কোথায় যাব অর্ক? তুমি তো আমার সব, তোমাকে রেখে যেতে পারি? অর্ক দীর্ঘশ্বাস ফেলে সে উঠে বসার চেষ্টা করে, অরুণী থেকে সাহায্য করে। অর্ক বলে, তুমি কষ্ট পেতে না, তোমার জন্য আমার কোনো জায়গা নেই এটা বুঝেও আমি তো তোমাকে তাদের নিয়ে বানিয়েছি। অরুণী কেঁদে ফেলে, অর্কের হাত ধরে বলে, জানি তুমি আমাকে মেনে নাওনি, কিন্তু আমি তবুও ভালোবেসেছি। তোমাকে পাওয়ার লোভ নয়, শুধু ভালোবাসার অধিকার নিয়ে থেকেছি। তুমি যদি নাও মেনে নিতে, তবুও সারা জীবন তোমার পাশে থাকতাম। অর্ক প্রথমবারের মতো গভীরভাবে তাকায় অরুণীর চোখে। আমার করা অপমান আমাকে তাড়িয়েছে। তুমি চাইলে বাড়িতে ফেরত গিয়ে নিজের মতো থাকতে পারো। এইসব চাই না, কারণ তুমিই এখন আমার ঘর। তুমি ছাড়া আমি শূন্য। অর্ক হাসে, কিন্তু সেই হাসিতে চোখ ভিজে যায়। তোমার মতো একটা মেয়ে আমার জীবনে দ্বিতীয়বার আসবে না। তাই তো বলছি, এবার মেনে তুমি নাও শুধু আমাকে। আমার বউ না, তুমি আমার ভালোবাসা, আমার গর্ব, তুমি আমার জীবন। অরুণীর মুখে হাসি, চোখে অশ্রু, বুক ভরে ওঠে খুশিতে। অর্ক ধীরে ধীরে হাত বাড়িয়ে ওর হাত ধরে। চল আরুণী, নতুন করে জীবনটা শুরু করি। অরুণী দেরি না করে অর্ককে শক্ত করে জড়িয়ে ধরে। অর্ক অরুণীকে জড়িয়ে ধরে। 2 মাস পর অর্ক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাড়ির সবাই লজ্জায় মাথা নিচু করে আছে। রেবেকা, রত্ন, আশরাফ, বাড়ির সবাই এসে বলে, অর্ক, আমরা ভুল বুঝেছিলাম তোকে, তোকে অপমান করেছি, কষ্ট দিয়েছি। আজ আমরা বুঝেছি তুই মানুষ হিসেবে সবার উপরে। আমাদেরকে ক্ষমা করে দে অর্ক, তোর মায়ের জন্য ক্ষমা চাচ্ছি। আপনাদের ক্ষমা চাইতে হবে না, আমি সব ভুলে গেছি। তুই খুব মহান ছেলে অর্ক, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। অরুণী তখন পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে। অর্ক বলে, এই মেয়েটা আমাকে ফিরিয়ে দিয়েছে, ওই আমার শক্তি। আমার অ্যাসিস্ট্যান্টরা বলেছে আরুণী 3 দিন ঘুমায়নি। সে আমার পাশে ছিল, নামাজ পড়েছে, কেঁদেছে আমার জন্য। হয়তো ওর জন্যই বেঁচে ফিরেছি। সবাই অর্ককে জড়িয়ে ধরে। আগে যে মানুষটার কাছে ঘেঁষত না কেউ, আর সবাই তাকে জড়িয়ে ধরেছে। রাতে ছাদে বসে আছে অর্ক আর অরুণী। চাঁদের আলোয় শান্ত বাতাস। অরুণী মাথা রাখে অর্কের কাঁধে, ধীরে ধীরে বলে, আজ আমি খুব সুখী অর্ক। অরুণীর কপালে চুমু দিয়ে অর্ক বলে, তুমি শুধু সুখী না, তুমি আমার জীবন, আমার বউ। তুমি আজ থেকে শুধু আমার। তাহলে চলো বাচ্চার কাছে নেবার কাজটা সেরে ফেলি। ওরে দুষ্টু ফাজিল বর। এখানে শুরু করবে? এই না, চলো রুমে যাই। তার মানে তুমি চাচ্ছিলে? অরুণী লজ্জায় মুখ লুকায় অর্ককে। অর্ক কোলে নিয়ে রুমের দিকে চলে যায়। সমাপ্ত। কেমন হলো শেষ পাঠটা? এটা লেখক আবির হাসান নিলয়ের লেখা সুরভ হয়নি, কারণ শেষ পাঠটা তো তিনিই লিখেনি। লেখক অসুস্থ থাকাতে রাজপুরোকে দিয়ে লেখানো হয়েছিল। গল্পের ইতি টেনে দেওয়া হলো। তবে দেখা হবে নতুন কোনো গল্পতে। হ্যাঁ, লেখক নিজেই লিখবে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।